গল্প টক ঝাল মিষ্টি। লেখনীতে তামান্না আঁখি। ষষ্ঠ পর্ব। বুকে দুহাত বেঁধে স্থির হয়ে ঘরের মাঝখানে ঠায় দাঁড়িয়ে আছে সাহাদ। তার চোখের দৃষ্টি কুহুর দিকে। একবারের জন্য সে দৃষ্টি সরাচ্ছে না কুহুর থেকে। কুহু বিছানায় বসে আছে। তার সামনে একজন মহিলা ডাক্তার বসে তাকে চেক আপ করছে। ঘরভর্তি বাড়ির লোক। এসবের মাঝেই কুহু চোরা চোখে সাহাদের দিকে একবার তাকালো। তাকিয়েই সাথে সাথে চোখ সরিয়ে নিল। সাহাদ শান্ত মুখে তাকিয়ে থাকলেও সে যে কুহুর উপর রেগে আছে তা সে নিশ্চিত। মনে মনে আল্লাহকে ডেকে বলল এইবারের মতো যেন তাকে বাঁচিয়ে দেয়। আর জীবনেও সে এরকম দস্যিপনা করবে না। তার জন্মের শিক্ষা হয়েছে। শুধু যে শিক্ষা হয়েছে তা না, এক বাড়ি লোকের সামনে তার মান সম্মান কেরোসিন হয়ে গেছে। নতুন বিয়ে করে আনা বাড়ির বউ আম গাছের ডাল ধরে ঝুলছে, এরপর টপাস করে নিচে পড়েছে, এর চেয়ে লজ্জার কিছু নেই। ডক্টর ভালোমতো সব পরীক্ষা করে বললেন, আর কোনো ভয় নেই, পা দুটো ছাড়া বাকি সব ঠিক আছে। রেজিয়া সুলতানা কুহুর পাশে চিন্তিত হয়ে বসে আছেন। তিনি হাফ ছাড়লেন। আশফাক খান জিজ্ঞেস করল, মাথা কিংবা অন্য কোথাও আঘাত লেগেছে কিনা, তার জন্য ফুল বডি চেক আপ করা তো উচিত। না না স্যার, আমি সব দেখে নিয়েছি, উনার শুধু পা দুটোতেই আঘাত লেগেছে। আম গাছ থেকে সরাসরি বাগানের ঝাউ গাছের উপর পড়ায় তেমন কোনো ক্ষতি হয়নি। বাম পা ফ্র্যাকচার হয়ে গেছে, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আর ডান পায়ে অনেকটা জায়গায় চামড়া উঠে গিয়েছে। ওষুধগুলো ঠিকমতো খেলে কয়েকদিনে ভালো হয়ে যাওয়ার কথা। আব্দুল গাফফার সোফায় বসা অবস্থায় বললেন, আলহামদুলিল্লাহ, ঝাউগাছটা থাকায় বড় কোনো বিপদ হয়নি। তারপর তিনি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আশফাক খান তার সাথে একসাথে বের হয়ে গেলেন। ডক্টর সব কিছু বুঝিয়ে দিয়ে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালেন। জয়া বেগম তাকে এগিয়ে দেওয়ার জন্য তার সাথে গেল। রেজিয়া সুলতানা কুহুর মাথায় হাত বুলিয়ে বললেন, এই কয়টা দিন একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তবে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। আর ওষুধগুলো ঠিকমতো খেতে হবে। মালাকে পানি নিয়ে আসতে বললেন রেজিয়া সুলতানা। মালাটি টেবিল থেকে পানি এনে দিল। রেজিয়া সুলতানা কুহুকে ওষুধ খাইয়ে তারপর চলে গেলেন। যাওয়ার আগে সাহাদের কাছে গিয়ে বললেন, একদম বকাবকি করবি না, মেয়েটা ভয় পেয়ে গেছে। সাহাদ আগের মতোই কুহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের কথায় হ্যাঁ না কিছুই বলল না। রেজিয়া সুলতানা চলে যাওয়ার পরও সে এভাবেই তাকিয়ে রইল কুহুর দিকে। কুহু ইতিউতি তাকাল। আমতা আমতা করে বলল, তেমন কিছু হয়নি, কয়েকদিনেই ভালো হয়ে যাবে। এইবার সাহাদ মুখ খুলল। বলল, তেমন কিছু যেহেতু হয়নি তাহলে যাও আবার গাছ থেকে পড়ে গিয়ে তেমন কিছু ঘটিয়ে আসো। সাহাদের কণ্ঠ রুক্ষ শোনাল। কুহু আশ্চর্য হয়ে বলল, এইটা কেমন কথা? সাহাদ লম্বা করে শ্বাস টানল। দ্রুতগতিতে এসে কুহুর সামনে বসল। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, তুমি কি আমাকে হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলতে চাও? ওমা, তা হবে কেন? তাই তো হচ্ছে। কখনো নিজে নিজে কিডন্যাপ হচ্ছ, এখন আবার আম গাছ থেকে নিচে পড়ছ। এরপর কি করবে? তাল গাছে চড়বে? কুহু কিছু একটা বলার জন্য হা করল কিন্তু আর বলল না, ঠোঁট ফুলিয়ে অভিমানী দৃষ্টিতে তাকাল। মাথা নাড়িয়ে বলল, এটা কি আমার দোষ? আমি তো ভালো করতে গিয়ে। কারো ভালো তোমার করতে হবে না। আজ থেকে তোমার এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। ভার্সিটিও বন্ধ। সারাদিন তুমি এই ঘরে থাকবে। সাহাদ আঙুল উঁচিয়ে শাসিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কুহু ভেঙচি কেটে বলল, এমনিতে মনে হয় যেন কত বের হতে পারবো আমি। এজন্যই কারো ভালো করতে নেই। হিসাম থমথমে মুখে পার্টি অফিসে তার ঘরে বসে আছে। টেবিলের ওপর পাশে বসা নাইমুর আর মনসুর আলী। মনসুর আলীর পাশে হানিফ দাঁড়িয়ে আছে। নাইমুর পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে মনোযোগী হয়ে দাঁতে দিয়ে নখ কাটছে। মনসুর আলী অস্বস্তি নিয়ে হিসামের সামনে বসে আছে। তাদের প্ল্যান সফল হয়নি।
এখন এটার সবটা দায়ভার তাকে নিতে হবে, কারণ এইটার মূল হোতা সে ছিল। হানিফ বিরক্ত হয়ে বলল, আমার টাকা পয়সা দিয়া দেন, আমি চইলা যাই। হিশামকে কি করে মানানো যায় এটা নিয়ে মনসুর আলী গভীর চিন্তায় ডুবেছিল। হানিফের কথায় তার চিন্তায় ব্যাঘাত ঘটেছে। তিনি বিরক্ত হয়ে বললেন, কাজের কাজ তো কিছুই করতে পারিসনি, কোন মুখে টাকা চাস? হানিফ ক্ষেপে গিয়ে বলল, আপনাদের জন্য আমার ভাই মাইর খায়া হাসপাতালে ভর্তি, আমি তো কেস করছিলামই। আপনারা আমারে সিকিউরিটি দিতে পারেন নাই, ওইটা আপনাদের দায়। কেস তুইলা না নিলে ওরা আমারে গুলি করত। আপনাগো লাইগা আমি জীবন দিমু নাকি? মনসুর আলী ক্ষুব্ধ হয়ে বিশ্রী একটা গালি দিলেন হানিফকে। হানিফ নাইমুরের দিকে তাকিয়ে বলল, ভাই আপনার কথায় এত বড় রিস্ক নিছিলাম, আমার ভাই মাইর খায়া হাসপাতালে, এত কিছুর পর এসবই কি আমার প্রাপ্য? নাইমুর থু দিয়ে মুখ থেকে কাটা নখটা ফেলে হিশামকে বলল, টাকা পয়সা যা চাচ্ছে দিয়ে দেন, আপনার জন্য ওদের ক্ষতি হয়েছে। প্ল্যান সাকসেসফুল হয়নি কারণ আপনারা ভালোভাবে প্ল্যান করতে পারেননি। হিশাম তার বাম পাশে দাঁড়িয়ে থাকা সেক্রেটারিকে ইশারা করল টাকা দিয়ে দেয়ার জন্য। সেক্রেটারি হানিফকে টাকার একটা বান্ডিল দিল। হানিফ টাকার বান্ডিলটা নিয়ে বলল, এইটাতে হইতো না, আরও একটা দেন। শাহাদ খান আমার ভাইয়ের অনেক মারছে। হিশাম আরেকবার ইশারা করল। সেক্রেটারি আরেক বান্ডিল টাকা দিয়ে হানিফকে বিদায় করল। মনসুর আলী দাঁত কেলিয়ে হেসে বলল, আমরা আবারও চেষ্টা করব, এই নির্বাচন তুমিই জিতবা। হিশাম রাগে কিরমিরিয়ে উঠল। বলল, চুপ করুন, আপনার আর কোনো পরামর্শই আমি নিব না। নাইমুর বলল, আমি আগেই বলেছিলাম এই খানের বেটাকে একবারে মেরে ফেলি, আপনি মানেননি। হিশাম চোয়াল শক্ত করে বলল, সেটা তুমি চেষ্টা করেছিলে কিন্তু পারোনি। একজনের উপর কতবার গুলি চালানো যায়? আমি তো সন্দেহের তালিকায় পড়ে যাব। নাইমুর টেবিলে এক হাত রেখে ঝুঁকে এলো হিশামের দিকে। বলল, আমার কাজ হচ্ছে মানুষ মারা, রাজনৈতিক প্ল্যান করা আমার কাজ না। তাও যদি ভরসা করেন তবে একটা প্ল্যান দিচ্ছি। শাহাদের বাপকে সরিয়ে দিই। শাহাদের বাপ না থাকলে দলে বিশৃঙ্খলা হবে। দল নির্বাচনে দাঁড়াতেও পারবে না কারণ শাহাদকে কেউ দল থেকে মনোনয়ন দিবে না। মনোনয়ন নিয়ে কামড়াকামড়ি লেগে যাবে, তখন আপনি অটোমেটিক জিতে যাবেন। হিশাম আতকে উঠল এমন প্ল্যান শুনে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এই ধরনের আর কোনো কাজ হবে না। আমি রাজনীতিবিদ, খুনি না। এতদিন ক্রোধে অন্ধ হয়ে আমি ভুল পথে হেঁটেছি। মনসুর আলী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হিশামের কাছে গিয়ে বলল, আরে হিশাম বাবা, আগে ওর কথাটা শুনো। রাজনীতিতে এরকম অনেক কিছুই করা লাগে। একবার নির্বাচনে জিতে গেলে এইসব আর তখন বড় কোনো ইস্যু হবে না। খান বাড়িকে যদি নির্বাচনে হারাতে হয় তবে বৈধভাবেই হারাব। এই সমস্ত প্ল্যান না করে নির্বাচনে মনোযোগ দিন। হিশাম তার সেক্রেটারিকে নিয়ে পার্টি অফিস থেকে বেরিয়ে গেল। নাইমুর তখনও চেয়ারে বসে আছে। মনসুর আলী নাইমুরের পাশের চেয়ারে বসে বলল, তোমার প্ল্যান কিন্তু ভালো। হিশাম বোকা তাই বুঝল না, কিন্তু তাই বলে তো আর আমরা চুপ করে থাকতে পারি না। আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? নাইমুর বাঁকা হেসে বলল, এসেছেন তো দুদিন হলো, এখনই দলের দায়িত্ব নিতে চাচ্ছেন? বড় দায়িত্বটা নিতে চান নাকি? মনসুর আলী সোজা হয়ে বসল। তার চোখে মুখে অন্যরকম অভিব্যক্তি ফুটে উঠল। ধূর্ত কণ্ঠে নাইমুরকে বলল, তা তো চাই। আর সেই দায়িত্ব আমি নিলে তোমারও যে অনেক লাভ হবে সেটা তো অস্বীকার করতে পারো না। নাইমুর হেসে মাথা দুলাল। বলল, লাভ তো আপনার বেশি হবে। আপনি ক্ষমতার চেয়ারে বসবেন। দেখো নাইমুর, সরাসরি যদি বলতে হয় তবে বলি, হিশাম নির্বাচনে জিতলেও তোমার আধিপত্য কিন্তু তুমি বিস্তার করতে পারবে না। খান পরিবার যেভাবে তোমাকে কোণঠাসা করে রেখেছে হিশামও তোমার উপকার ভুলে সেরকমই করবে।
কিন্তু আমি আমার কথা রাখব। তুমি আন্ডারওয়ার্ল্ড এর সব কিছুই আরামসে পরিচালনা করবে, আমার কোনো হস্তক্ষেপ থাকবে না। নাইমুর ঠোঁটে আঙুল দিয়ে কিছুক্ষণ ভাবল। ভেবে প্রশ্ন করল, তাহলে কি করতে বলেন আমাকে? মনসুর আলী আশেপাশে দেখল। তারপর নাইমুরের কাছে এসে নিচুস্বরে বলল, তোমার প্ল্যানটাই হোক, তবে এইটার দায় চাপিয়ে দাও হিশামের উপর। শাহাদ খান তখন হিশামকে আইনের আওতায় এনে শাস্তি দিতে চাইবে। মার্ডার কেসের আসামি তো আর নির্বাচনে দাঁড়াতে পারবে না। তখন হিশামের হয়ে নির্বাচনে দাঁড়াবো আমি। দলের লোকেরা যদি আপনাকে নমিনেশন না দেয়, না দিলে তুমি তাদের মাথায় বন্দুক ঠেকাবে। মনসুর আলীর অবলীলায় বলা কথাটায় নাইমুর কিছুটা বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকাল। ক্ষমতার জন্য যে মানুষ এত নিচে নামতে পারে তা তার জানা ছিল না। সে মানুষ খুন করে, বেআইনি কাজ করে, তবে কারো সাথে বিশ্বাসঘাতকতা সে করে না। মনসুর আলী সমস্ত নীচ কাজকে ছাড়িয়ে গেছে। রাতে শাহাদ তাড়াতাড়ি বাড়ি ফিরল। ঘরে ঢুকেই চোখ গেল বিছানায়। কিন্তু বিছানায় কুহু নেই। শাহাদ কোমরে দুহাত রেখে বড় করে শ্বাস ছাড়ল। হতাশ হয়ে বাম হাতের দু আঙুলে কপাল চেপে ধরল। এই মেয়েকে তার বেঁধে রেখে যাওয়া উচিত ছিল। অর্ধেক ভাঙা পা নিয়ে আবার কোথায় কোন কুকর্ম করে বেড়াচ্ছে কে জানে। শাহাদ কুহুকে খোঁজার জন্য ঘর থেকে বের হতে যাবে, তখনই স্টাডিরুম থেকে খট খট আওয়াজ পেল। এক টানে ঘামে ভেজা পাঞ্জাবিটা খুলে সোফায় ছুঁড়ে ফেলল। তারপর স্টাডিরুমের দরজা খুলে দেখল কুহু ব্যান্ডেজ করা পাটা উপরে তুলে আরেক পা দিয়ে কুতকুত খেলার মতো লাফিয়ে লাফিয়ে এদিক থেকে ওদিক গিয়ে বইয়ের তাকগুলো দেখছে। শাহাদ হতাশ হয়ে বলল, এসব করার জন্য রেখে গিয়েছিলাম। কুহু আচমকা কথা শুনে ভয় পেয়ে তাকাল। দেখল খালি গায়ে শাহাদ দাঁড়িয়ে আছে। তার ফোলা ফোলা পেশিতে বিন্দু বিন্দু ঘাম। গলা থেকে ঘাম বুক বেয়ে গড়িয়ে পড়ছে। শাহাদকে এভাবে দেখে কুহুর পেটে প্রজাপতি ডিগভাজি খেল। ফিসফিস করে বলল, ওহ গড, সেভ মাই হার্ট। শাহাদ জিজ্ঞাসু চোখে তাকিয়ে প্রশ্ন করল, কি বললে? কুহু এক পায়ে দাঁড়িয়ে থাকার কারণে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিল। বইয়ের তাকটা ধরে নিজেকে সামলাল। কুহুর নির্বুদ্ধিতা দেখে শাহাদ হতাশ হয়ে মাথা নাড়ল। এগিয়ে গিয়ে এক ঝটকায় কুহুকে কোলে তুলে নিল। কুহু শাহাদের পিঠ খামছে ধরল। চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। শাহাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে কুহুর মতিগতি বুঝার চেষ্টা করল। সেকেন্ড দুই বাদে বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসল। কুহুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু কথা বলল। কুহু ছিহ বলে চোখ মুখ খিচে শাহাদের ঘাড়ে মুখ গুজল। শাহাদ হাসল। দুষ্টুমি করে বললে, আধভাঙ্গা পা নিয়ে এত প্রেম পায় কি করে? কুহু শাহাদের বুকে কিল দিয়ে বলল, চুপ করেন আপনি, চুপ, আজেবাজে কথা বলবেন না। লজ্জায় কুহুর গাল টমেটোর মতো লাল হয়ে গেল। শাহাদের শরীরের ঘাম মিশ্রিত পারফিউমের গন্ধ তার লজ্জা আরো বাড়িয়ে দিচ্ছে। শাহাদ গভীর ভালোবাসায় কুহুর কপালে চুমু দিল। কুহুকে বুকে চেপে ধরে বেডরুমের দিকে পা বাড়াল। আজ নমিনেশন জমা দেয়ার দিন। শাহাদ অনেক দিন পর আজ বাড়ি থেকে বের হয়েছে। দলবল নিয়ে একটা কাজে গিয়েছিল সে। আশফাক খান আজ নমিনেশন জমা দিবে। তাই তাকে দ্রুত কাজ শেষ করতে হয়েছে। কাজ শেষ করে সে বড় ব্রিজের কাছে এসে অপেক্ষা করছে আশফাক খানের জন্য। মাঝ রাস্তা থেকে সে আশফাক খানকে সঙ্গ দিবে। শাহাদ গাড়িগুলো ব্রিজে আর তুলে নি ব্রিজের নিচে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। ছেলেরা মাইক্রোবাসের দরজা খুলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। শাহাদ রাস্তার কিনারে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে আর অপেক্ষা করছে আশফাক খানের জন্য। কিছুক্ষণ পর গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসল। বাম পাশে তাকিয়ে দেখল আশফাক খানের গাড়ির বহর অপর পাশ থেকে ব্রিজে উঠেছে। ঠিক তখনই এই পাশ থেকে একটা ট্রাক সর্বোচ্চ গতিতে বিপজ্জনকভাবে ব্রিজে উঠল। মাইক্রোবাস থাকা দলের ছেলেগুলো বাস ড্রাইভারলে উদ্দেশ্য করে কয়েকটা গালি দিল।
এর কয়েক সেকেন্ড পর আরেকটা কালো রঙের সেডানের চেয়েও দ্রুত গতিতে ট্রাক্টর পিছু পিছু গেল। ছেলেগুলো আবারও চিৎকার করে গালাগাল দিল গাড়ির ড্রাইভারকে। এই পুরো ঘটনায় শাহাদ হতভম্ব হয়ে গেল। তার সচেতন মস্তিষ্ক তাকে সম্ভাব্য ঘটনার কয়েকটা ইঙ্গিত দিল। সে বিস্ফোরিত চোখে ব্রিজের দিকে তাকাল। চোখের সামনে দেখল বিশাল ট্রাকটা তীব্র বেগে আশফাক খানের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। শাহাদ কিছু না ভেবেই দৌড় দিল ট্রাকটা লক্ষ্য করে। দৌড়ানো অবস্থায় দেখতে পেল ট্রাকটা আশফাক খানের গাড়ির খুব কাছাকাছি চলে গিয়েছে। শাহাদ চিৎকার করে উঠল। দলের ছেলেগুলো কিছু বুঝতে পারল না। না বুঝে তারাও দৌড় দিল শাহাদের পিছনে। শাহাদ অবাক হয়ে দেখল কালো রঙের সেডানটা হঠাৎ করে ট্রাক আর আশফাক খানের গাড়ির মাঝখানে চলে আসল। ট্রাকটা তীব্র বেগে আঘাত করল সেডানটাকে। গাড়িটা ছিটকে কয়েক ফুট উপরে উঠে গেল। শূন্যে পাক খেতে খেতে নদীতে আছড়ে পড়ল। আশফাক খানের গাড়িতেও আঘাত লেগে তা ব্রিজের একপাশে রেলিংয়ে গিয়ে ধাক্কা দিল। অন্যান্য গাড়িগুলোও কড়া ব্রেক করে থামতে গিয়ে একটা জন্য তার গায়ে আঘাত করল। আর ট্রাকটা ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণ থেমে আবারও তীব্র গতিতে ব্রিজ ছেড়ে পালাল। শাহাদ ভয়ার্ত চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ব্রিজের উপর। এক হাতে কপালে জমে থাকা ঘাম মুছল। তারপর দৌড়ে গিয়ে ব্রিজের রেলিংয়ের উপর উঠে লাফ দিল নদীতে। কালো সেডান গাড়িটা যেখানে পড়েছে ঠিক সেখানে। চোখের পলকে শাহাদ ব্রিজ থেকে লাফিয়ে পড়ল নদীতে। তার পিছনে দৌড়ে আসা দলের ছেলেগুলো বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। তারপর দৌড়ে গিয়ে রেলিং ধরে ঝুঁকে পড়ে নদীর দিকে তাকিয়ে রইল শাহাদকে দেখার জন্য। শাহাদের সাদা পাঞ্জাবিটা শুধু এক ঝলকের জন্য দেখা গেল, এরপরেই নদীর ঘোলা পানিতে তলিয়ে গেল। পানিতে পড়ার পর কিছু সময় শাহাদ চোখে চারপাশ ঘোলা দেখল। আস্তে আস্তে কিছুটা চোখ সয়ে গেলে দেখতে পেল কালো সেডানটাকে। দুমড়ে মুচড়ে যাওয়া সেডানটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। গাড়ির ভাঙা অংশগুলো দিয়ে পানি ঢুকছে। শাহাদ পানি কেটে সেডানটার কাছে গেল। গাড়ির দরজা খুলতে পারল না। সময় নষ্ট না করে গাড়ির আধভাঙা জানালার কাছে ঘুষি মারল। একের পর এক ঘুষি মারতেই থাকল। পানির নিচের ঘুষি জোরালো হল না তেমন। হাতের চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসল। সেডানটা আরও তলিয়ে যাচ্ছে, ওদিকে শাহাদের দম ফুরিয়ে আসছে। অক্সিজেনের জন্য ফুসফুসটা হাঁসফাঁস করছে। শাহাদ সেডানটা ছেড়ে দিয়ে দ্রুত পানির উপর উঠে আসল। পানি থেকে মুখ বের করে লম্বা করে শ্বাস টানল। ব্রিজের উপর থাকা ছেলেগুলোকে লক্ষ্য করে বলল, অ্যাম্বুল্যান্স, অ্যাম্বুল্যান্স, খবর দে। তারপর আবারও ডুব দিল পানিতে। দ্রুত পানি কেটে আবারও উপস্থিত হল সেডানটার কাছে। ততক্ষণে সেডানটা নদীর তলদেশের মাটিতে গিয়ে ঠেকেছে। শাহাদ শরীরের সমস্ত শক্তি দিয়ে একের পর এক ঘুষি দিল জানালায়। গাড়ির কাচের ফাটল লক্ষ্য করে সে দুপা একসাথে করে কিক দিল গাড়ির কাছে। গাড়ির কাঁচ ফেটে গেল। ভাঙা কাঁচ দিয়ে প্রবল বেগে পানি ঢুকতে লাগল ভিতরে। আরে দু একটা লাথি দিতেই কাঁচটা পুরোটা খুলে গেল। ততক্ষণে পুরো সেডানটা পানি দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে। জানালায় হাত ঢুকের গাড়ির দরজা আনলক করে ড্রাইভিং সিটে বসা হিশামকে এক টানে গাড়ি থেকে বের করল। এরপর তাকে ধরে টেনে নিয়ে চলল পানির উপরে। শাহাদ যখন হিশামকে নিয়ে পানির উপরে ভাসল তখন দলের ছেলেরাও পানিতে নেমে পড়েছে। শাহাদ আর হিশামকে দেখে তারা দুজনকে এসে ধরে নদীর পাড়ে নিয়ে গেল। শাহাদ কতক্ষণ কাশল। পানি বের হলো মুখ দিয়ে। বড় বড় দম ফেলে সে অস্থির হয়ে নদীর পাড়ে মাটিতে শুইয়ে রাখা হিশামের কাছে আসল। হিশামের রক্তে মাটি লাল হয়ে গেছে। হিশামের মাথায় গুরুতর আঘাত লেগেছে। সিটবেল্ট বাঁধা না থাকায় গাড়ির উইন্ডশিল্ডের সাথে আঘাত লেগে বড় এক কাচের টুকরো ঢুকে গেছে তার মাথায়। শাহাদের চোখে পানি এসে জমল। রাগে দুঃখে চিৎকার করে উঠল। হিশামের কাঁধ ঝাঁকিয়ে চিৎকার করে বলল, কেন করতে গেলে এমন? কেন? আমাকে কেন জানালে না?
শাহাদ ক্রোধে গর্জন করতে করতে মাটিতে আঘাত করতে লাগল। দলের ছেলেগুলো এসে তাকে ধরে থামাল। শাহাদ ঝটকা মেরে হাত সরিয়ে নিল। তারপর হিশামকে এক টান কাঁধে তুলে তার গাড়ি উদ্দেশ্য করে ছুটে চলল। শাহাদের পিঠের ভেজা পাঞ্জাবি বেয়ে হিশামের তাজা রক্ত গড়িয়ে পড়ল। শাহাদক হিশামকে নিয়ে তার গাড়িতে রেখে এইবার ব্রিজের দিকে তাকাল। আশফাক খান আহত হয়েছেন। তার কপালে রুমাল চেপে ধরে আছে একজন গার্ড। শাহাদকে দেখে তিনি হাত বাড়ালেন, কিন্তু শাহাদ তার কাছে গেল না। দলের কয়েকটা ছেলেটা তার বাবার কাছে পাঠিয়ে দিয়ে সে গাড়িতে চড়ে বসল। গাড়ি ঘুরিয়ে দিল হাসপাতালের দিকে। অ্যাম্বুল্যান্সের জন্য অপেক্ষা করলে হিশাম বাঁচবে না। দলের বাকি ছেলেগুলো গাড়ি নিয়ে শাহাদের গাড়ির আগে আগে চলল রাস্তা ক্লিয়ার করার জন্য, যাতে রাস্তায় শাহাদ কোনো জ্যাম না পায়। মঞ্জুরা বেগম তসবিহসহ হাতে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। তৃপ্তি রিশামকে খাওয়াচ্ছে। এমন সময় হাসিব নেশাগ্রস্তদের মতো টলতে টলতে সদর দরজা দিয়ে ঢুকল। মঞ্জুরা বেগম অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে? হলো থেকে চলে এসেছিস নাকি? তোর ভাই জানলে? মঞ্জুরা বেগমের কথা শেষ হওয়ার আগেই হাসিব হাঁটু ভেঙে মাটিতে পড়ে গেল। তৃপ্তি অবাক হয়ে এগিয়ে এসে প্রশ্ন করল, কি হয়েছে হাসিব? তোমার ভাইয়া কি আবার তোমাকে কিছু বলেছে? হাসিব তার অশ্রুসিক্ত লাল চোখ নিয়ে তৃপ্তির দিকে তাকাল। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। নিষ্প্রাণ গলায় বলল, ভাইয়া আর কখনো আমাকে কিছু বলবে না ভাবি। তৃপ্তির মনটা কেমন জানি করে উঠল। শরীর যেন কাটা দিয়ে উঠল। মঞ্জুরা বেগমও সোফা থেকে উঠে দাঁড়ালেন। ছোট ছেলের কথায় বিভিন্ন কুচিন্তা এসেছে তার মনে। তৃপ্তি ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কেন বলবে না? তোমাদের কি মতের মিল হয়ে গেছে? তোমার ভাইয়া কোথায় এখন? হাসিব হাউমাউ করে কেঁদে উঠল। দুহাত ফ্লোরে রেখে তার উপর মাথা দিয়ে কাঁদছে সে। তৃপ্তি দু পায়ে শক্তি পেল না। সে ফ্লোরে বসে পড়ল। হাসিব কিছু না বললেও সে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। মঞ্জুরা বেগম তৃপ্তি আর হাসিবকে দেখে কম্পমান গলায় বললেন, তোমাদের কি হয়েছে? এমন করো কেন? আমার হিশাম কোথায়? আমার হিশামকে কেউ আসতে বলো। ও তৃপ্তি, হিশামকে কল দাও। মঞ্জুরা বেগম কাঁপতে কাঁপতে সদর দরজার দিকে দৌড় দিলেন। হাসিব মাটি থেকে উঠে উনাকে ধরে ফেলল। আহাজারি করে বলল, কোথায় যাচ্ছ মা? তোমার ছেলে যে আর আসবে না। তোমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। মঞ্জুরা বেগম স্তব্ধ হয়ে তাকালেন হাসিবের দিকে। ঠান্ডা গলায় বললেন, কি বলছিস? আমার হিশামকে মেরে ফেলেছে। আমার 7 রাজার ধনকে মেরে ফেলেছে। মঞ্জুরা বেগম টলতে টলতে তৃপ্তির কাছে গিয়ে বসলেন। তৃপ্তির কাঁধ ঝাঁকিয়ে বলল, ও তৃপ্তি, শুনেছ কি বলল? আমার হিশামকে নাকি মেরে ফেলেছে। তৃপ্তি মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর মঞ্জুরা বেগমকে জড়িয়ে ধরে গলা ছেড়ে কাঁদতে লাগল। মঞ্জুরা বেগম বিলাপ করে বললেন, তোমরা কাঁদছ কেন? আমার হিশামের কিছু হয়নি। আমার হিশাম আমার ছেলে। শাহাদ হাসপাতালের করিডোরে একা একটা চেয়ারে বসে আছে। দুহাত হাঁটুতে ঠেকিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে শান্ত মুখে বসে আছে। তমাল দৌড়ে এসে শাহাদের কাছে দাঁড়াল। সে নির্বাচন অফিসে ছিল। শাহাদদের জন্য অপেক্ষা করছিল সেখানে থেকে। অ্যাক্সিডেন্টের কথা শুনেই সে ছুটে এসেছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে প্রশ্ন করল, ভাই, এসব কিভাবে হলো? শাহাদ গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলল, তমাল, আন্ডারওয়ার্ল্ডের সব ইনফরমেশন নিয়ে আয়। আসিফকে ডাক। ঠিক আছে ভাই। কিন্তু হিশাম চৌধুরী কিভাবে এসবে জড়ালো? স্যারকে ট্রাক চাপা দেয়ার অর্ডার কে দিল? শাহাদ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে ফেলল। ডান হাতে কাঁচ ঢুকে ক্ষতবিক্ষত হয়ে আছে। তমাল শাহাদের হাতের অবস্থা দেখে শিউরে উঠল, কিন্তু শাহাদকে কিছু বলতে সাহস পেল না।
কিছুক্ষণ পর ভয়ে ভয়ে বলল, ভাই, হিশাম চৌধুরী কি তাহলে? শাহাদ ক্রোধে গর্জন করে উঠল, মনসুর আলীকে আমার চাই, ওকে ধরে নিয়ে আয়। তমাল সামনের দিকে তাকিয়ে বলল, ভাই, ধরে আনতে হবে নাও, নিজেই আসছে। শাহাদ বাম দিকে তাকিয়ে দেখল মনসুর আলী দলবল নিয়ে আসছে এদিকে। তার এক পাশে নাইমুর। ওরা এসে শাহাদের কাছে দাঁড়াল। শাহাদ উঠল না, ফ্লোরের দিকে তাকিয়ে আগের মতো বসে রইল। মনসুর আলী কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখো বাবা, আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল। যাকে ঘিরে আমরা দাঁড়িয়ে আছি সেই কিনা এভাবে ভেঙে পড়ল। কে আমাদের এত বড় সর্বনাশ করল? মনসুর আলী পকেট থেকে রুমাল বের করে চোখ মুছলেন। দুঃখ নিয়ে শ্বাস ফেলে বললেন, শুনলাম ওখানে নাকি তোমার বাবাও ছিল। ঘটনা ঠিক বুঝলাম না। ট্রাকটা শুধু হিশামকেই ধাক্কা দিল কেন? বেচারার তো তুমি ছাড়া কোনো শত্রু নেই। তবে কি? শাহাদ উঠে দাঁড়াল। মনসুর আলীর চোখে চোখ রেখে মনসুর আলীর দিকে এগিয়ে আসল। চোয়াল শক্ত করে বলল, আমি ভালো মানুষই দেখাই বলে কি আমাকে ভালো মানুষ ভেবেছেন? আমি রাজনৈতিক পরিবারের ছেলে। ভালো মানুষই আর শয়তানি দুটোই আমার রক্তে আছে। মনসুর আলী আমতা আমতা করে নাইমুরের দিকে তাকাল। নাইমুরের তেমন কিছু যায় আসলো না, সে হাসি হাসি মুখে শাহাদের দিকে তাকিয়ে আছে। নাইমুরের কাছে কোনরূপ সাহায্য না পেয়ে মনসুর আলী শাহাদের দিকে তাকিয়ে বলল, ভালো ঘরের ছেলে তো ভালো হবেই। আমার বিশ্বাস তুমি এই কাঁচা কাজ করনি। বাবার মতো ছেলেকেও তো আর মেরে ফেলতে পারো না। এক ভুল কি দুইবার করবে নাকি তুমি? শাহাদ চোখে রক্ত জমে গেল এমন কথা শুনে। মনসুর আলীর মুখে ঘুষি মারার জন্য হাত মুষ্টিবদ্ধ করল। তখনই আশফাক খানের গলা শোনা গেল, শাহাদ। শাহাদ ফিরে তাকালো তার বাবার দিকে। সে একটু আগেই তার বাবাকে ট্রিটমেন্ট করা অবস্থায় দেখে এসেছে। তার হাতে আর কপালে ব্যান্ডেজ, গলার সাথে বেল্ট দিয়ে হাত ঝুলিয়ে রাখা হয়েছে। সাথে গার্ডগুলোরও সবার হাত মুখে ব্যান্ডেজ। আশফাক খান এগিয়ে আসলেন। মনসুর আলী তাকে দেখে হাসল। আশফাক খান তাকে পুরোপুরি উপেক্ষা করে শাহাদের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, বাড়িতে যাও, তোমার মা হয়তো চিন্তা করছে। শাহাদ চোয়াল শক্ত লড়ে নিজ দিকে তাকিয়ে আছে। আশফাক খান আবারও বললেন, কি বলছি শুনতে পাচ্ছ না? তমাল ওকে নিয়ে বাড়িতে যা। নাইমুর কটাক্ষ করে বলল, শাহাদ সাহেব বাড়িতে যান। বাড়িতে তো আপনার বউ আছে। এসব রিস্কের কাজ করার আগে বউয়ের কথা তো চিন্তা করবেন নাকি? অল্প বয়সে বেচারিকে কেন স্বামীসোহাগ থেকে বঞ্চিত করছেন? শাহাদ রক্তচক্ষু নিয়ে তাকালো নাইমুরের দিকে। নাইমুর বিনিময়ে মধুর হাসি দিল। আশফাক খান করিডোর কাঁপিয়ে ধমকে উঠে বললেন, এই ছেলে, তোমার এত বড় সাহস আমার বাড়ির বউকে নিয়ে কথা বলো? নাইমুর আশাহত হয়ে বলল, আরে স্যার, আমি তো ভালোর জন্যই বললাম। শাহাদ তার বাবার দিকে তাকালো। আশফাক খানও তাকালো ছেলের চোখের দিকে। ছেলের চোখের দৃষ্টির অর্থ হচ্ছে আশফাক খান যদি অনুমতি দেয় তবে সে এখানেই এই ছেলেকে পুঁতে ফেলবে। আশফাক খান হাসপাতালে ঝামেলা চাইলেন না। তিনি যত দ্রুত সম্ভব শাহাদকে এখান থেকে বের করে দিতে চান। তিনি তমালের দিকে তাকিয়ে বললেন, নিয়ে যাও ওকে। তমাল অনুরোধ করল শাহাদকে এখান থেকে চলে আসার জন্য। শাহাদ রচক্ষু দিয়ে একবার নাইমুরের দিকে তাকাল। তারপর চলে আসলো করিডোর ছেড়ে। খান বাড়িতে অলরেডি অ্যাক্সিডেন্টের খবর পৌঁছে গিয়েছিল। কিন্তু কুহু এসব বিষয়ে কিছুই জানত না। ফ্র্যাকচার হওয়া পা নিয়ে তাকে সারাক্ষণ ঘরেই থাকতে হতো। বাড়িতে যখন অ্যাক্সিডেন্টের খবর এলো তখন কেউই কুহুকে কিছু জানালো না। রেজিয়া সুলতানা তৎক্ষণাৎ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন। কুলসুমা বেগম অসুস্থ হয়ে পড়লেন অ্যাক্সিডেন্টের কথা শুনে। জয়া বেগম তার সাথে রয়ে গেল। তারা কেউই কুহুকে এ ব্যাপারে কিছুই জানালো না।
শাহাদ যখন দরজা খুলে ঘরে ঢুকল তখন কুহু বিছানায় বসে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে। আচমকা শাহাদকে ঘরে ঢুকতে দেখে চমকে গেল। শাহাদ এক নজর কুহুর দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে স্টাডি রুমের দরজা খুলে সেখানে ঢুকে গেল। কুহু পুরো ব্যাপারটায় হা হয়ে গেল। শাহাদের পাঞ্জাবিতে কি রক্ত দেখল সে? নাকি এটা চোখের ভুল? পরক্ষণেই স্টাডিরুম দেখে পুরুষালী গলার চিৎকার ভেসে আসল, সাথে কাঁচ ভাঙ্গার শব্দ। কুহু বড় বড় চোখ করে তাকালো স্টাডিরুমের দরজার দিকে। তার বুকের ভেতরে ভয় এসে বাসা বাঁধল। বিছানা থেকে নেমে পা টেনে টেনে স্টাডিরুমের দরজা খুলে ঘরে প্রবেশ করল। দেখল শাহাদ তার বিশাল টেবিলের উপর থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছে। তার পিছনটা রক্ত ভেজা। কুহু আঁতকে উঠল। উত্তেজিত শাহাদের চোখে পানি দেখতে পেল। শাহাদ এক লাথি দিয়ে ভারী কাঠের টেবিলটাকে দূরে সরিয়ে দিল। কুহু তার ফ্র্যাকচার হওয়া পা নিয়ে কোনোমতে ছুটে গিয়ে শাহাদকে জড়িয়ে ধরল। উত্তেজিত শাহাদ টাল সামলাতে না পেরে কুহুকে নিয়ে বিশাল ফোমের চেয়ারটাতে বসে পড়ল। চেয়ারটা দুজনের ধাক্কায় চলতে চলতে পিছনের দেয়ালে গিয়ে ঠেকল। কুহু ভয়ার্ত কণ্ঠে ফিসফিস করে বলল, প্লিজ শান্ত হন, আমার ভয় করছে। কষ্টে জর্জরিত শাহাদ কুহুকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। কুহুর চুলে মুখ গুজে হঠাৎ হুহু করে কেঁদে দিল। বলল, চারপাশের সবাই এত খারাপ কেন কুহু? সবাই শুধু আঘাত করতে চায়। কুহু শাহাদকে শক্ত করে জড়িয়ে ধরল। এতদিন দেখে আসা শান্তশিষ্ট ধৈর্যশীল মানুষটারও যে এরকম বৈশিষ্ট্য রয়েছে তা সে নতুন করে আবিষ্কার করল। পুরুষ মানুষ নাকি একমাত্র ভালোবাসার মানুষের কাছেই চোখের পানি লুকায় না। এই দিক থেকে কুহু নিজেকে ভাগ্যবতী মনে করল। কি হয়েছে সে জানে না, তবে যাই ঘটে থাকুক না কেন শাহাদের হাত সে কোনোদিন ছাড়বে না। হাসিব হাসপাতালে অপারেশন থিয়েটারের দরজার সামনে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। এক পা মাটিতে শুইয়ে আরেক পায়ের হাঁটু ভাঁজ করে তাতে এক হাত ভর দিয়ে নিষ্প্রাণ চোখে ছাদের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে এখনো পানি পড়ছে। মনে পড়ছে হিশামের সাথে কাটানো মুহূর্তগুলো। বাবা মারা যাওয়ার পর হিশামই ছিল তার একমাত্র অভিভাবক। কিন্তু আস্তে আস্তে দুজনের মাঝে কেমন জানি একটা দূরত্ব চলে এলো। তাকে জোর করে হলে পাঠানোটাই সে দূরত্ব সৃষ্টির মূল কারণ। হাসিবের ঘোর কাটল তৃপ্তির ফোপানোর শব্দে। একটা চেয়ারে পা তুলে হাঁটুতে মুখ গুজে তৃপ্তি কাঁদছে। মঞ্জুরা বেগম অসুস্থ হয়ে অন্য ওয়ার্ডে ভর্তি। ছেলের মৃত্যু সংবাদ তিনি সহ্য করতে পারেননি। তারপর যখন শুনলেন হিশাম এখনো বেঁচে আছে, এরপর তার শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে। হাসপাতালের এই ওয়ার্ডটা পুরোটা নেতাকর্মী দিয়ে ভর্তি। সবাই অপারেশন থিয়েটার থেকে দূরে করিডোরে ভিড় জমিয়েছে। অনেকেই উত্তেজিত হয়ে হিশামের অ্যাক্সিডেন্টের প্রতিশোধ নেয়ার জন্য হম্বিতম্বি করছে। কয়েকজন গার্ড করিডোরের মুখ দাঁড়িয়ে আছে। উত্তেজিত নেতাকর্মীরা যেন অটির সামনে গণ্ডগোল না পাকায় সেজন্য কঠোর ব্যবস্থা নিয়েছে তারা। হিশামের সেক্রেটারি হাসিবের কাছে হাঁটু মুড়ে বসে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যা হয়ে গেছে তা মেনে নিয়ে নিজেকে শক্ত করো। তুমি শক্ত না হলে তোমার মা ভাবি ওরা যে আর টিকতে পারবে না। হাসিব মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। হাত সরিয়ে সেক্রেটারির দিকে তাকিয়ে বলল, কেমন করে শক্ত হব আমি? আমার যে কলিজা ছিঁড়ে যাচ্ছে। সেক্রেটারি চশমা খুলে চোখের পানি মুছলেন, হাসিবকে বললেন, যে করেই হোক শক্ত হও, না হলে অনেক কিছু হারাবে তুমি। সেক্রেটারি চলে গেল। হাসিব দেয়ালে মাথা ঠেকিয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগল। তখন মনসুর আলী আর নাইমুর আসল। মনসুর আলী দুঃখী কণ্ঠে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আহারে, ফুলের মতো মেয়েটার কি হাল হয়েছে। চিন্তা করো না মা, হিশামের কিছু হতে দিব না আমরা। মনসুর আলীর কথা শুনে হাসিব রেগে গিয়ে উঠে দাঁড়াল। ক্ষিপ্ত হয়ে মনসুর আলীর পাঞ্জাবির কলার ধরে বলল, আপনি আমাকে ভুল খবর কেন দিয়েছিলেন?
আমার ভাই বেঁচে আছে এখনো, অথচ আপনি বলেছেন সে মারা গেছে। এই খবর শুনে আরেকটু হলেই আমার মা হার্ট অ্যাটাক করত। মনসুর আলী ক্ষুব্ধ চোখে তাকালেন হাসিবের দিকে। বাম পাশে করিডোরের দিকে তাকালেন, সেখানে সব নেতাকর্মীরা তাদের দিকে তাকিয়ে আছে। নেতাকর্মীদের সামনে একটা বাচ্চা ছেলের হাত এত বড় অপমান মনসুর আলী মানতে পারলেন না। তিনি হাসিবের উপর চরম প্রতিশোধ নিবেন বলে ঠিক করলেন, কিন্তু এখনই তা প্রকাশ করলেন না। আবারও চোখে মুখে দুঃখী ভাব ফুটিয়ে বললেন, আমি তোমাকে ভুল খবর দেইনি বাবা। আমি নিজেই তো এমন সংবাদ শুনে স্ট্রোক করার পর্যায়ে চলে গিয়েছিলাম। তারপর এখানে এসে দেখলাম হিসাম বাবা বেঁচে আছে। হাসিব কলার ছেড়ে দিয়ে আবারও দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। মনসুর আলী আর নাইমুর চোখ চাওয়াচাওয়ি করল। দুজনেই সেখান থেকে চলে এসে ফাঁকা জায়গায় দাঁড়াল। দুজনেই সিগারেট ধরাল। নাইমুর নাক দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, এখন কি করবেন? প্ল্যান তো এটাও ঠিকঠাক হলো না। প্ল্যান ঠিকঠাক না হয়ে সাপে বর হয়েছে। হিসামকে জেলে দিতে চেয়েছিলাম, এখন সে দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছে। যদি না মরে। মনসুর আলী ভ্রু কুঁচকে বলল, না মরলে তুমি মেরে দিবে। এই পর্যন্ত এসে আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। হিসাম ওখানে গাড়ি নিয়ে গিয়েছিল, তার মানে সে নিশ্চয়ই কিছু জেনেছে। বেঁচে থাকলে আমাদের বারটা বাজাবে। নাইমুর কপাল চুলকে আবারও সিগারেটে টান দিল। বলল, হুমম। কিন্তু নির্বাচনের কি করবেন? খান পরিবার নির্বাচনে থাকলে আপনার জিতা তো অসম্ভব। হিসাম চৌধুরী থাকলে তাও জিতার সম্ভাবনা ছিল, আপনাকে ভোট দেয়া তো দূরের কথা, ভোট চাইতে গেলে মানুষ দৌড়ানি দিবে। শেষের কথাটা বলার সময় নাইমুর খেক করে হাসির শব্দ তুলল। মনসুর আলী অপমানিত হয়ে গরম চোখে তাকালেন। সিগারেট ছুঁড়ে ফেলে বললেন, ভোট না দিলে ভোট চুরি করব। তোমাকে দলে নিয়েছি কি করতে? ভোট চুরি করার ব্যবস্থা কর। যত টাকা লাগে দিব। মনসুর আলী চলে গেল। নাইমুর বাঁকা চোখে মনসুর আলীর যাওয়ার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে কুৎসিত একটা গালি দিয়ে বলল, বেঈমানের বাচ্চা। আমার স্বার্থ না থাকলে তোর জান বের করে নিতাম। সন্ধ্যায় শাহাদ কুহুকে নিয়ে হাসপাতালে আসলো। আশফাক খানের আঘাত তেমন গুরুতর না, তারপরও তাকে ফুল বডি চেক আপ করা হবে এবং কয়েক ঘন্টা মনিটরিংয়ে রাখা হয়েছে। রেজিয়া সুলতানা তো আগেই চলে এসেছিল, এবার জয়া বেগম শাশুড়িকে নিয়ে হাসপাতালে আসলো। কুলসুমা বেগম ছেলের ব্যান্ডেজ দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। আব্দুল গাফফার বেডের পাশে চেয়ারে বসে থেকে বললেন, কেঁদো না। অল্পের জন্য রক্ষা পেয়েছে ছেলেটা। কান্নাকাটি করে ওর মানসিক অবস্থা ফুরবল করে দিও না। কুলসুমা বেগম ছেলের পাশে বসে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বললেন, এই বয়সে এত কিছু সহ্য করা যায় না। এত বিপদ আপদ থেকে কবে যে মুক্তি মিলবে। শাহাদ এগিয়ে এসে কুলসুমা বেগমকে ধরে সান্ত্বনা দিল। বলল, চিন্তা করো না দাদিজান, সব ঠিক হয়ে যাবে। শাহাদ কুহুকে নিয়ে হিসামকে যে ওয়ার্ডে রাখা হয়েছে সেখানে আসলো। পুরো করিডোর জুড়ে নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই শাহাদের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। কারো কারো চোখে ক্ষোভ। শাহাদ কুহুকে নিয়ে সবাইকে এড়িয়ে হিসামের কেবিনের কাছাকাছি এলো। কুহু আশপাশের সবার তাকানো দেখে শাহাদের বাহু খামছে ধরল। দ্বিতীয় দফায় তারা আবারও বাধা পেল দাঁড়িয়ে থাকা গার্ডদের কাছে। শাহাদ বিচলিত হল না। শান্তভাবেই বলল, আমি হিসাম চৌধুরীকে দেখেই চলে যাব। কথাটা বলার কিছুক্ষণ পরে হিসামের কেবিনের ভেতর থেকে একটা নারীকণ্ঠ ভেসে এলো, উনাকে ভেতরে আসতে দাও। গার্ডগুলো সরে দাঁড়াল। শাহাদ কুহুকে নিয়ে ভেতরে ঢুকল। প্রথমেই চোখ পড়ল মঞ্জুরা বেগমের দিকে। তিনি কান্নাভেজা চোখে তৃপ্তির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃপ্তি শাহাদকে ঢুকতে আদেশ দিয়েছে এই জন্য। শাহাদ মঞ্জুরা বেগমকে পাত্তা দিল না। সে হিসামের বেডের কাছে গিয়ে দাঁড়াল। অনেক জটিল অপারেশনের পর হিসামকে কেবিনে দেয়া হয়েছে। তার মাথা ব্যান্ডেজে মোড়ানো, মুখে নল।
দুটো হাতেই স্যালাইন আর রক্ত দেয়ার নল। মাথার কাছে যন্ত্রপাতিগুলো বিপ বিপ শব্দ করে, এখনো হিসামের হৃদস্পন্দন যে চলমান তার সংকেত দিচ্ছে। শাহাদের শরীর কেঁপে উঠল হিসামের এমন অবস্থা দেখে। সে বেডের একপাশের স্ট্যান্ড ধরে নিজেকে সামলাল। কুহু তৃপ্তির কাছে গিয়ে তৃপ্তির হাত ধরল। তৃপ্তি হালকা হেসে কান্নাভেজা কণ্ঠে বলল, তুমি এসেছ, আমার ভালো লাগছে। ওর সেন্স থাকলে তোমাদেরকে দেখলে খুশি হতো। কুহু সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে আপু, ধৈর্য ধরেন। মঞ্জুরা বেগম শাহাদের দিকে তাকিয়ে বলল, খুশি হয়েছ তো আমার ছেলেটাকে এভাবে দেখে? দেখো কি হাল করেছ তার। শাহাদ চোখ বন্ধ করে আবার খুলল। ধরা গলায় বলল, আমি কেন হিসাম ভাইকে মারতে যাব? এটা একটা অ্যাক্সিডেন্ট। সেখানে আমার বাবাও ছিল, উনিও আঘাত পেয়েছেন। মঞ্জুরা বেগম শাহাদের কথা গায়ে মাখালেন না। হিসামের হাত ধরে গুনগুনিয়ে কেঁদে উঠলেন। ওই মুহূর্তে ডক্টরকে নিয়ে হাসিব ঢুকল। শাহাদ আর কুহুকে দেখে বিব্রত বোধ করল সে। শাহাদ হাসিবকে সহজ করার জন্য তার কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, যা হয়েছে তা ভুলে নিজেকে শক্ত করো। আমি আছি তোমার সাথে। নিজেকে একা ভাববে না। হিসাম ভাইয়ের সব দায়িত্ব আমি নেব। হাসিব নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ল। শাহাদ হাসিবকে জড়িয়ে ধরল। বলল, হিসাম ভাইয়ের মতো আমিও তোমার বড় ভাই। যে কোনো প্রয়োজনে আমি তোমার সাথে থাকব। মঞ্জুরা বেগম ফুস করে উঠে বললেন, এই ছেলে আমার ছেলেকে ছাড়ো। তোমার কোনো সাহায্য লাগবে না। এখান থেকে বিদায় হও। শাহাদ ছেড়ে দিল হাসিবকে। হাসিব বিরক্ত হয়ে বলল, মা প্লিজ থামো। ডক্টর বলল, আপনারা রোগীর পাশে এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। শাহাদ ডক্টরকে জিজ্ঞেস করল, রোগীর অবস্থা কি ডক্টর? জ্ঞান কবে ফিরবে? হাসিব হতাশ শ্বাস ফেলে কেবিনে রাখা সোফাটায় গিয়ে গা এলিয়ে বসে পড়ল। ডক্টর কি বলবে সে জানে। দ্বিতীয়বার এই কথা শোনার শক্তি তার নেই। ডক্টর বলল, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় উনি কোমায় চলে গেছেন। জ্ঞান কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা বলা যাচ্ছে না। এই কথা শুনে তৃপ্তি হাউমাউ করে কেঁদে উঠলে। দৌড়ে এসে হিসামের বুকের উপর শুয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে তুমি যেও না। আমার ছেলেটাকে বাবার আদর থেকে বঞ্চিত করো না। গেলে আমাদেরকে সাথে নিয়ে যাও। কুহু তৃপ্তিকে এসে টেনে সরাতে চাইল কিন্তু পারল না। শেষে ডক্টর এসে তৃপ্তিকে বুঝিয়ে সরাতে সক্ষম হল। মঞ্জুরা বেগম হিসামের নাম ধরে বুক চাপড়ে কাঁদছেন। হাসিব তাকে থামাতে পারছে না। ডক্টর ও চেষ্টা করে পারছেন না। শাহাদ এই অবস্থায় নিজেকে ধরে রাখতে পারছে না। সে দুপা পিছিয়ে গেল। কোমায় চলে যাওয়া হিসামের দিকে তাকিয়ে তার দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে আসল। কোনোমতে পা চালিয়ে হাসপাতালের বারান্দায় এসে দাঁড়াল। দুহাত রেলিংয়ে রেখে চোখ বন্ধ করে নিচের দিকে ঝুঁকে রইল। হিসাম কোমায় চলে গেছে, আর কোনোদিন জ্ঞান ফিরবে কিনা তার ঠিক নেই। শাহাদ যেন কোনোমতেই মানতে পারছে না। রাগে কষ্টে ব্যান্ডেজ করা হাতটা দিয়ে রেলিংয়ে ঘুষি মারল। তীব্র যন্ত্রণার ঢেউ বয়ে গেল শরীর জুড়ে। তবে এই যন্ত্রণা তার মানসিক যন্ত্রণার কাছে কমই মনে হল। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করল। ভাবতে চেষ্টা করল কেন এমন বিপদ নেমে আসছে তাদের উপর। এই বিপদ থেকে পরিত্রাণ পাবার উপায়ই বাকি। সেই মুহূর্তে শাহাদের চোখ গেল হাসপাতালের বাগানের দিকে। নাইমুর আর মনসুর আলী আলোচনায় ব্যস্ত। মনসুর আলীর মুখ হাসি হাসি। হিসামের কোমায় থাকাই যে এই হাসির মূল কারণ তা বুঝতে শাহাদের সময় লাগল না। নাইমুর আর মনসুর আলী দুজনকেই সে উপযুক্ত শাস্তি দিবে। সবই তার প্ল্যান করা আছে, এখন শুধু একটু সময়ের অপেক্ষা। মাঝরাতে কুহুর ঘুম ভেঙে গেলে দেখল শাহাদ পাশে নেই। কুহু উঠে বসল বিছানায়। হাসপাতাল থেকে ফেরার পর থেকেই কথাবার্তা কম বলছে শাহাদ।
সারাক্ষণ কি যেন ভেবেছে আর স্টাডি রুমেই বেশিরভাগ সময় কাটিয়েছে। ফোনে চিৎকার চেঁচামেচিও কম করেনি। কয়েকবার আউট হাউজে গিয়েও কিসব মিটিং করেছে। দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাদেরকেও সে ডাকিয়ে এনেছে। দেখেই বোঝা যাচ্ছে সে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। কুহু পা টিপে টিপে স্টাডিরুমের দরজা খুলে উকি দিল। না, ভেতরে সাহাদ নেই। একে একে সে বারান্দা, ওয়াশরুম সব জায়গায় খুঁজল। সাহাদ কোথাও নেই। ছাদে গেছে কিনা দেখার জন্য ঘরের বাইরে আসতেই ড্রয়িং রুমের দিকে চোখ গেল তার। ড্রয়িং রুমের বাম পাশের হলওয়ের দিকে। সেখান থেকে আলো আসছে। ওইদিকে তো জিম। তার মানে কি সাহাদ জিমে আছে? কুহু সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুম পেরিয়ে হলওয়েতে আসল। সে ঠিক ধরেছিল হলওয়ের শেষে জিমে আলো জ্বলছে। কুহু আস্তে আস্তে জিমের দরজার সামনে এসে দাঁড়াল। সাহাদকে দেখতে পেল। কালো স্লিভলেস গেঞ্জি পরিহিত সাহাদ এগ্রেসিভ হয়ে পাঞ্চিং ব্যাগে একের পর এক ঘুষি দিচ্ছে। হাতের ফোলা পেশিগুলো আরও ফুল ফেপে উঠছে। ঘাম বেয়ে পড়ছে ঘাড় বেয়ে। তার হাতে কোনো গ্লাভস নেই, একটা সাদা কাপড় পেঁচিয়ে রেখেছে। সাহাদের হাতের আঘাতের কথা মনে পড়ে কুহু আঁতকে উঠল। অস্থির হয়ে জিমে ঢুকে বলল, প্লিজ থামেন। আপনার হাত বাজেভাবে ইনজুর্ড। আচমকা নারীকণ্ঠ শুনে সাহাদ থেমে গেল। তাকিয়ে দেখল অস্থির মুখে কুহু দাঁড়িয়ে। সাহাদ কুহুর দিকে তাকিয়ে মুহূর্তের মাঝে নিজের এগ্রেসিভ ভাবটা ঝেড়ে ফেলল। নিজেকে শান্ত করে চমৎকার করে হেসে বলল, ঘুম ভেঙে গেছে। কুহু এগিয়ে এসে ঘামে ভেজা সাহাদকে জড়িয়ে ধরল। সাহাদ এক হাতে কুহুকে আগলে আরেক হাতে ঘামে ভেজা চুলগুলো উপরের দিকে ঠেলে দিল। কুহু অভিমানী কণ্ঠে বলল, একা একা কষ্ট পাচ্ছেন? আমার সাথে কি কিছু শেয়ার করা যায় না? আমি তো আপনার বউ। সাহাদ খুব সাবধানে একটা শ্বাস ফেলল। সে কুহুকে এসব কিছু থেকে দূরে রাখতে চায়। এই নোংরা রাজনীতির জগৎটা কুহুকে চেনাতে চায় না। চায় না কোনো কিছু শেয়ার করে কুহুর সরল মনটাকে বিষিয়ে দিতে। সাহাদ জিমে রাখা সোফায় বসে কুহুকে তার উরুর উপর বসাল। একটা টাওয়েল কুহুর হাতে দিয়ে হাসিমুখে বলল, ঘাম মুছে দাও। কুহু যত্ন করে সাহাদের ঘাম মুছে দিল। সাহাদের ডান হাত থেকে পেঁচানো কাপড় খুলে হাতের ব্যান্ডেজের অবস্থা দেখল। সাহাদ কুহুকে ঘনিষ্ঠ হয়ে নিজের বাহুতে আবদ্ধ করে বলল, তুমি কাছে আসলে আমার সব চিন্তা দূর হয়ে যায়। সব কষ্ট ভুলে যাই আমি। কুহু ধরা গলায় বলল, আমাকে তো ভালোই বাসেন না। এখন এসব বলে লাভ নেই। সাহাদ আশ্চর্য হয়ে বলল, কে বলল ভালোবাসি না? এত বড় অপবাদ। কুহুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। বলল, যদি ভালোইবাসেন তবে পানিতে লাফ দেয়ার আগে আমার কথা মনে হয়নি? এত বড় রিস্ক কিভাবে নিতে পারলেন? সাহাদ কুহুর মুখের দিকে তাকিয়ে মধুর হাসি দিল। কুহুর ঠোঁটে গভীর স্পর্শ দিয়ে বলল, আমি যখন গাড়ির কাচের খোলা অংশ দিয়ে দেখালাম হিসাম ভাই ব্রিজের দিকে যাচ্ছে তখনও আমি জানতাম কি ঘটছে। কিন্তু যখন দেখলাম তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে পানিতে তলিয়ে যাচ্ছে, তখন নিজেকে ঠিক রাখতে পারিনি। আমার চোখের সামনে আমি কাউকে মরতে দিতে পারি না। এই জন্য রিস্ক নিয়েছি। কিন্তু এতে যদি আমার প্রিয়তমার মনে আঘাত লেগে থাকে তাহলে তার জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। কুহু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি সেটা? সাহাদ এক ঝটকায় কুহুকে সোফায় শুইয়ে দিল। কুহু সাহাদের বুকে হালকা চাপড় দিয়ে চাপাস্বরে বলল, কি করছেন? কেউ চলে আসবে। সাহাদ একটা সিরিয়াস ভাব নিয়ে বলল, আসুক। বউ যেহেতু ভালোবাসার প্রমাণ চেয়েছে তাই তাকে ইনস্ট্যান্ট এখানেই প্রমাণ দিব। কুহু চোখ বড় বড় করে অবিশ্বাসী কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য। সাহাদ ভিলেনদের মতো হেসে বলল, ফাইন, তাহলে অসভ্যতামিই করব। ভোরবেলা হঠাৎ খান বাড়ির বেল কর্কশ শব্দে বেজে উঠল। কুহু সাহাদের সাথে জিমেই ঘুমিয়ে পড়েছিল। বেলের কর্কশ শব্দে তার ঘুম ভেঙে গেল। নিজেকে সাহাদের বুকে আবিষ্কার করল।
দুজনেই গত রাতে ফ্লোরে ঘুমিয়ে পড়েছিল। শাহাদের মাথার নিচে সোফায় থাকা ছোট্ট একটা কুশন, আর কুহু ঘুমিয়েছিল শাহাদের বুকের উপর। আবার বেল বাজতেই কুহু হুড়মুড়িয়ে উঠে বসল। কুহু সরে যেতেই ঘুমন্ত শাহাদ নড়েচড়ে পাশ ফিরে ঘুমাল। কুহু প্রথমে বুঝার চেষ্টা করল এখন সকাল না রাত। জিমের কাচের দেয়ালে তাকিয়ে দেখল দেয়ালের বাইরে বাগানে ভোরের আলো ফুটেছে। সে পাশ থেকে ওড়না তুলে নিয়ে গায়ে পেঁচিয়ে পা চালিয়ে সদর দরজার দিকে গেল। পুরো খান বাড়ি নীরব নিস্তব্ধ হয়ে আছে। কুহু বিশাল ড্রয়িং রুম পেরিয়ে বড় বড় পা ফেলে চলল সদর দরজার দিকে। বেল লাগাতার বেজেই যাচ্ছে। কুহু তাড়াতাড়ি লক খুলে ভারী কাঠের দরজা টেনে খুলল। বাইরের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। আনিশা দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ বিষণ্ণ। সাথে দাঁড়িয়ে আছে রাহাত। কুহুকে দেখেই আনিশা জড়িয়ে ধরে কেঁদে দিল। কুহু নিজেকে সামলে নিয়ে আনিশাকে ধরে ড্রয়িং রুমে নিয়ে বসাল। ততক্ষণে দুটো কাজের লোক চলে এসেছে। কুহু রেজিয়া সুলতানাকে ডেকে আনতে বলল তাদেরকে। রাহাত ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। রাহাতের অবস্থা দেখে কুহু কাজের লোককে পানি দিতে বলল। পানি নিয়ে এলে রাহাত ঢকঢক করে সবটা শেষ করল। কুহুর দিকে তাকিয়ে বলল, গতকাল থেকে কান্না করছে। এই অবস্থায় এত কান্না করলে তো বাচ্চারও ক্ষতি, ওরও ক্ষতি। কুহু ক্রন্দনরত আনিশার দিকে তাকাল। পেট উঁচু হয়েছে আনিশার। আনিশাকে আগলে ধরে কুহু সান্ত্বনা দিল। কান্না করতে না করল। আনিশা আসার খবর পেয়ে রেজিয়া সুলতানা ছুটে এলেন। পিছু পিছু এলো আশফাক খান। বাবা মাকে দেখে আনিশার কান্না আরও বেড়ে গেল। আশফাক খানের কপালে ব্যান্ডেজ দেখে সে মুষড়ে পড়ল। রেজিয়া সুলতানা তাকে সান্ত্বনা দিতে গিয়ে ব্যর্থ হলেন। আনিশা ফুপিয়ে উঠে বলল, এত বড় ঘটনা হয়েছে, তোমরা আমাকে জানালে না। আমাকে নিউজ দেখে সব ঘটনা জানতে হয়েছে। রাহাতকে দিয়ে ম্যানেজারকে কল করিয়ে নিশ্চিত হয়েছি। আশফাক খান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ঠিক আছি রে মা। সবটাই একটা ছোট অ্যাক্সিডেন্ট। আল্লাহ নিজেই বিপদ থেকে উদ্ধার করেছেন। আলহামদুলিল্লাহ। আমি শুনেছি হিশাম চৌধুরীকে বাঁচাতে শাহাদ নদীতে ঝাঁপ দিয়েছিল। এত বড় রিস্ক ও কি করে নিল? আশফাক খান নীরব হয়ে গেলেন। এই বিষয়ে তার কিছু বলার নেই। ওই ঘটনার কথা মনে পড়লেই তার কলিজা কেঁপে উঠে। আহত হয়ে গাড়িতে পড়ে থাকা অবস্থায় উনি যখন দেখলেন শাহাদ ব্রিজ থেকে লাফ দিয়েছে, তখনই উনার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল। আল্লাহ সহায় যে শাহাদ সুস্থভাবে ফিরে এসেছে। রাহাত বিনীত কণ্ঠে আশফাক খানকে বলল, আপনাকে নিয়ে বাবা মা খুব চিন্তিত। নির্বাচনের ব্যস্ততার কারণে আসতে পারেনি। বাবা চায় ঘটনার একটা তদন্ত হোক। আসল দোষী বের হয়ে আসুক। অবশ্যই তদন্ত হবে। ট্রাক ড্রাইভার পলাতক। তাকে ধরলেই সব জানা যাবে। বাড়ির সবাই ততক্ষণে চলে এসেছে ড্রয়িং রুমে। কুলসুমা বেগম আর আব্দুল গাফফার খানকে সালাম দিল রাহাত। দুজনেই সালাম নিয়ে আদরের নাতনিকে নিজেদের পাশে বসালেন। কুলসুমা বেগম নাতনিকে সান্ত্বনা দিলেন। নাতনির বেবি বাম দেখে তিনি মনে মনে অনেক খুশি হলেন। কদিন ধরেই আনিশাকে দেখার জন্য মন ছটফট করছিল তার। ভাগ্যক্রমে সে ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। রাফা রিদি জয়া বেগমের সাথে নিচে নেমে আসল। আনিশাকে দেখে দুজনেই খুশিতে বাকবাকুম করে উঠল। বাড়ির পরিস্থিতির চাপে এই কদিন দুজন খুব নিরানন্দ অবস্থায় কাটিয়েছে। কুহুর ছাদ থেকে পড়ে যাওয়ার পর থেকে দুজনের সমস্ত দুষ্টুমি বন্ধ হয়ে গিয়েছিল। আনিশাকে দেখে তারা প্রাণ ফিরে পেল। আনিশাকে ঘিরে তাদের আবদারের শেষ রইল না। পরিবারের লোকজনের সংস্পর্শে এসে আনিশা কষ্ট ভুলে গেল। জয়া বেগমকে প্রশ্ন করল, চাঁচু কি বাড়িতে নেই? জয়া বেগম শ্বাস ফেলে বললেন, না, ব্যবসার কাজে চট্টগ্রাম গিয়েছে। তবে নির্বাচনের আগে চলে আসবে বলেছে। বাড়িতে এত শোরগোলের কারণে শাহাদের ঘুম ভেঙে গেল। বিশেষ করে রাফা রিদির চিৎকার তার কানে লেগেছে খুব।
পকেটে দুহাত পুরে সাহাদ জিম ছেড়ে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে প্রবেশ করতেই তার ভ্রু কুঁচকে গেল। রাহাতকে দেখা যাচ্ছে বসে থাকতে। আনিশা তার দিকে পিছন ফিরে বসে আছে বলে দেখতে পেল না। সাহাদ চোখ রগড়ে দেখল, না, এটা রাহাতই। সে পায়ে পায়ে এগিয়ে এসে আনিশা যে সোফায় বসে আছে সেখানে ঘাড় কাত করে তাকাল। আনিশাকে দেখে তার চোখের পাতা ভারী হয়ে গেল। আনিশারও চোখ পড়ল সাহাদের দিকে। সে সোফা ছেড়ে উঠতে চাইলে সাহাদ তাড়াতাড়ি এসে আনিশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আনিশার বেবি বাম দেখে সাহাদ খুশিতে হাসল। আনিশার দুহাত নিজের হাত নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেল। আনিশা স্নেহের দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকাল। ধরা গলায় বলল, কিভাবে পারলি এত বড় রিস্ক নিতে? একবারও আমাদের কথা মনে হয়নি। সাহাদ মুখের হাসি ধরে রেখে বলল, মনে হয়েছে বলেই তো এই কাজ করেছি। না হলে সবাই বলতো আনিশার ভাই কাপুরুষ। এখন সবাই বলবে আনিশার ভাই সাহসী। আনিশা কপট রাগের দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকাল। গাল ধরে জোরে টেনে দিল। পরিবারের অন্যান্যরা মৃদু হাসল। রাহাত উঠে এসে বলল, হ্যাঁ, এটাই আমার সাহসী শালা, সে নিজের শত্রুকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিয়েছে। তাই না রে শালা? সাহাদ দাঁড়িয়ে রাহাতের সাথে বুক মেলাল। দুজন হাসিঠাট্টা করে কথা বলতে বলতে একটু সাইডে চলে গেল। রেজিয়া সুলতানা বলল, এখন তাহলে ঘরে গিয়ে রেস্ট কর। মুখটা একদম শুকিয়ে গেছে। কুহু, ওকে ঘরে নিয়ে যাও। কুহু আনিশাকে নিয়ে উপরে চলে গেল। আনিশাকে ঘরে দিয়ে এসে নিজের ঘরে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। এখন তার অনেক কাজ। ফ্রেশ হয়ে আয়নার সামনে একটু পরিপাটি হয়ে নেয়ার মাঝখানে সাহাদ ঘরে ঢুকল। কুহুকে পেছনে থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকাল। গাঢ় স্বরে বলল, ভাবছি আর দুইজন এই ঘরে থাকা উচিত হবে না। আমাদের তুলনায় ঘরটা অনেক বড়। কুহু ভ্রু কুঁচকে ঘাড় বেঁকিয়ে সাহাদের দিকে তাকিয়ে বলল, তাহলে কোথায় থাকব আমরা? সাহাদ হতাশ চোখে কুহুর দিকে তাকাল। সে কি বলল আর এই মেয়ে কি বুঝল? সে কুহুর কপালে নিজের কপাল দিয়ে ঢুস মেরে বলল, এই ঘরেই থাকব বোকা মেয়ে। শুধু দুইজন থাকব না, আরও এক দুইজন সাথে নিয়ে থাকব। কুহু বুঝতে না পেরে হা করে তাকিয়ে রইল। সাহাদের কাছে আর অন্য কোনো রাস্তা রইল না, সে গলার স্বর নিচু করে যা বলার বলে দিল। কুহু সাহাদের দিকে ঘুরে বুকে কিল দিয়ে বলল, শুধু অসভ্য কথা বলেন। সত্যিই আমি এমনটা চাই। একটা ছোট কুহু ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে, জিনিসপত্র এলোমেলো করছে, আমার কাজের ডিস্টার্ব করছে, এরকমটা সত্যিই চাই। তুমি চাও না? কুহু অবনত মস্তকে লাজুক কণ্ঠে বলল, একটা ছোট সাহাদ খান চাই আমি, যাতে আপনার সাথে ঝগড়া হলে ওর কান মলতে পারি। হোয়াট? দুষ্টু মেয়ে, আমার কান মলতে চাও তুমি? হুম। কুহু চাই 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 বলে সাহাদকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিল। সাহাদ কুহুকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হল। এর আগেই কুহু ঘর ছেড়ে ছুটে বেরিয়ে গেল। সকালের খাওয়া দাওয়ার পর কুহুর জন্য অনেক বড় একটা আনন্দের ব্যাপার ঘটে গেল। শিরিনা বেগম আর মোয়াজ্জেম হোসেন এলেন, সাথে এলো জিয়াদ। বাবা মা আর ভাইকে দেখে কুহুর আনন্দের সীমা রইল না। মোয়াজ্জেম হোসেন প্রাণপ্রিয় বন্ধুর অ্যাক্সিডেন্টের কথা শুনে আর থাকতে পারেননি, তাই ছুটে চলে এসেছেন। আশফাক খান কেন জানায়নি এজন্য খুব রাগ করলেন। আশফাক খান বন্ধুকে শান্ত করে বললেন, তেমন কিছুই হয়নি, তাই আর তোদের জানাতে চাইনি। কিন্তু সাংবাদিকগুলো তো আর চুপ থাকে না। ঠিকই খবর জোগাড় করে নিউজে ছেড়ে দিয়েছে। শ্বশুর শাশুড়ি আসা উপলক্ষে সাহাদ আর ওই দিন কোথাও গেল না। শ্বশুর শাশুড়িকে বিনয়ের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করল। একমাত্র শালা জিয়াদের সাথে সময় কাটাল। দুপুর যখন ছুঁই ছুঁই তখন সপরিবারে আশফাক খানের আরেক বন্ধু বদরুল আলম এসে হাজির হল। তার সাথে আসলো তার স্ত্রী মলিনা বেগম আর কন্যায়না। মোয়াজ্জেম হোসেনেরও বন্ধু সে। তিন বন্ধু অনেক দিন পর একসাথে হয়ে গলাগলি অবস্থা।
তারা আশফাক খানের অফিস রুমে আড্ডা বসালো। রেজিয়া সুলতানা মলিনা বেগমকে নিয়ে বাড়ির মহিলাদের সাথে ড্রয়িং রুমে বসলেন। এনাও তার মায়ের পাশে বসে কথাবার্তা শুনছে। ওই সময় শাহাদ উপর থেকে নিচে নামল। তার পরনে ক্যাজুয়াল সাদা শার্ট আর কালো প্যান্ট। শাহাদকে দেখেই এনা লাফ দিয়ে উঠে গেল। এক প্রকার উড়ে গিয়ে শাহাদের সামনে দাঁড়াল। হাত বাড়ালো হ্যান্ডশেকের জন্য। শরীর হেলদুলে নাড়িয়ে ন্যাকা কণ্ঠে বলল, হ্যালো শাহাদ, হাউ আর ইউ? কুহু তার মায়ের পাশে বসেছিল। পুরো ব্যাপারটাই সে আগাগোড়া লক্ষ্য করছিল। এনাকে শাহাদের দিকে হাত বাড়িয়ে দিতে দেখে কঠিন চোখে তাকালো শাহাদের দিকে। শাহাদ হঠাৎ এনাকে সামনে দেখে আশ্চর্য হল। প্রশ্ন করল, আরে এনা, বিদেশ থেকে কবে এলে? এনা আগের মতো ন্যাকা কণ্ঠে বলল, তার খবর কি আর তুমি রেখেছ? ইভেন এখনো আমার বাড়িয়ে রাখা হাতটা পর্যন্ত দেখনি তুমি। শাহাদ বিব্রত হল। এইভাবে মেয়েদের সাথে হাত মেলানোর অভ্যাস তার নেই। মহিলারা যেখানে বসে আড্ডা দিচ্ছে সেখানে তাকিয়ে সে আরও বিব্রত অনুভব করল। সবাই যে যার মতো হেসে হেসে কথা বলছে, কিন্তু কুহু এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহাদের দিকে। তার দৃষ্টির অর্থ হল একবার হাত ধরলেই শাহাদের খবর আছে। শাহাদ দৃষ্টি সরিয়ে এনার দিকে তাকাল। বলল, আমার তারা আছে, পরে কথা হবে তোমার সাথে। শাহাদ এনাকে এড়িয়ে চলে যেতে চাইল। দুপা এগোতেই এনা নিজেই শাহাদের বাহু ধরে টেনে ধরল। শাহাদ মনে মনে এরকমটাই ভাবছিল। এনাকে তার বেশ ভালোভাবেই চেনা আছে। কুহুর দিকে তাকিয়ে দেখল কুহু বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। এনা বলল, আগের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম হয়েছ তুমি। এতদিন পর এসেছি, এখন আর তোমাকে ছাড়ছি না। চল, আমিও তোমার সাথে যাব। শাহাদ দাঁতে দাঁত চেপে নিজেকে সামলাল। এই ধরনের মেয়ে মানুষ তার ঘোর অপছন্দ। মন চাচ্ছে ঘাড়ে ধরে একে ছুঁড়ে ফেলে দিতে। সে এনার হাত ছাড়িয়ে নিল জোর করে। তারপর কড়া করে বলল, তুমি আমার স্ত্রীর সামনে অসভ্যতা করছ। ও এসব দেখে অন্য কিছু ভাবতে পারে। অনেক দিন পর যেহেতু এসেছ, তাই সবার সাথে গিয়ে কথা বল। শাহাদ দ্রুত বেরিয়ে গেল। এনা প্রত্যাখ্যাত হয়ে সাপের মতো ফোঁস ফোঁস করতে লাগল। ঘাড় বাঁকিয়ে কুহুর দিকে তাকাল। কুহু এনার দিকেই তাকিয়ে আছে। তার চোখে মুখে বিদ্রূপের হাসি। এনা পরাজিত হয়ে ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে গেল। একটা কাজের লোককে ধমক দিয়ে তার রুম কোনটা দেখিয়ে দিতে বলে তাকে নিয়ে উপরে চলে গেল। কুহু মুখে বিদ্রূপের হাসি হাসলেও মনের গহীনে শাহাদের প্রতি কেন জানি একটা অভিমান চলে আসল। বিয়ের আগে কি শাহাদের প্রেম ছিল? অন্য কোনো মেয়েকে পছন্দ ছিল? এসব নানা প্রশ্ন আসলো মনের ভিতর। কুহুর বুকের ভেতর হালকা ভার অনুভব হলো এসব চিন্তা করে। চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে আড্ডায় মনোযোগ দিতে চাইলেও পারল না। মনের ভেতর একটা চাপা অভিমান রয়ে গেল। শাহাদ হাসপাতালের ভিআইপি কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। আজ সে একা এসেছে, সাথে কাউকে নিয়ে আসেনি। হিশামের পরিবারকে এভাবে অসহায় অবস্থায় একা ছেড়ে দিতে পারে না সে। ভালো করেই জানে এই অসহায় অবস্থায় এই পরিবারটাকে ছিঁড়েখুঁড়ে খাবে শকুনের দলেরা। গার্ড দুইজন দরজার দুপাশে ঠায় দাঁড়িয়ে আছে। তারা শাহাদকে ঢুকতে দিচ্ছে না। বলছে এখন কারো ঢোকার অনুমতি নেই। শাহাদ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। জীবনে সে কোনো দরজায় গিয়ে দাঁড়িয়েছে অথচ তাকে অপেক্ষা করতে বলা হয়েছে, এমন কখনো হয়নি। পারিবারিক হোক আর নিজের ক্ষমতা হোক, দুটোই তার আছে। কিন্তু এই মুহূর্তে সে কোনো ক্ষমতার প্রয়োগ করতে চায় না। সে এখন হিশামের ভার্সিটির জুনিয়র হয়ে এসেছে। শাহাদ অপেক্ষা করার এক পর্যায়ে হাসিব এসে উপস্থিত হল। শাহাদকে অপেক্ষা করতে দেখে সে রাগান্বিত হয়ে গার্ডদের বলল, উনাকে বাইরে অপেক্ষা করানোর সাহস তোমাদের কিভাবে হলো? গার্ডদের একজন বলল, স্যার, উনাকে মনসুর আলী স্যার বাইরে দাঁড় করিয়ে রাখতে বলেছেন। হাসিব দাঁত কিরমির করে বলল, ওই বুইরা তোমার স্যার হলো কিভাবে? ও তোমাকে পেমেন্ট দেয়?
আর কোনোদিন শাহাদ ভাইকে বাইরে দাঁড় করিয়ে রাখার সাহস দেখাবে না, বুঝেছ? হাসিব ধমকে উঠল। শাহাদ হাসিবের কাঁধে হাত রেখে হাসিবকে শান্ত হতে বলল। হাসিব এই ঘটনার জন্য শাহাদের কাছে কিছুটা লজ্জিত হল। তারপর শাহাদকে নিয়ে ভিতরে ঢুকল। বিশাল কেবিনের এক পাশের সোফায় মনসুর আলী আর নাইমুর বসে আছে। দুজনেই শাহাদকে দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকাল। মঞ্জুরা বেগম সিঙ্গেল একটা সোফায় তাদের সাথে বসে আছেন। শাহাদকে দেখে ছেদ করে উঠলেন। এই ছেলে, তুমি আবার এসেছ? আর কি চাও তুমি? আমার ছোট ছেলেটাকেও মারতে চাও নাকি? শাহাদ গায়ে মাখল না এসব কথা। সে ডানদিকের সোফায় তাকাল। তৃপ্তি শুকনো মুখে রিশামকে কোলে নিয়ে কোমায় থাকা হিশামের দিকে তাকিয়ে বসে আছে। শাহাদকে তাকিয়ে থাকতে দেখে তৃপ্তি বলল, তার বাবার জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। বারবার গিয়ে তাকে স্পর্শ করে, হাত ধরে টানাটানি করে উঠতে বলে। বাবা বাবা বলে ডেকে কান্না করে। কি করে ওকে বুঝাই যে কোমায় থাকা মানুষ উঠতে পারে না, কথা বলতে পারে না। বাবা না উঠলে খাবে না বলে জেদ ধরে আছে। আমি কোথা থেকে ওর বাবাকে এনে দিব বলতে পার? তৃপ্তি ঘুমন্ত রিশামকে বুকে চেপে ফুপিয়ে কেঁদে উঠল। শাহাদ বিষণ্ণ দৃষ্টিতে সে কান্না দেখল। তৃপ্তির জায়গায় কেন জানি কুহুর মুখটা ভেসে উঠল। সহ্য করতে পারল না, চোখ সরিয়ে নিল। মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বলল, হিশাম ভাই নেই, হাসিবেরও বয়স হয়নি। এবারের নির্বাচনে কি করবেন ভাবছেন? মঞ্জুরা বেগম বললেন, সেটা কি তোমাকে বলতে হবে? মনসুর আলী মাথা নাড়িয়ে বললেন, বাবা শাহাদ, কিছু মনে করো না। বিরোধী দলের সাথে এসব আলোচনা করা তো উচিত না। নির্বাচন কিভাবে হবে না হবে এটা আমরা ঠিক করে নিব। শাহাদ মনসুর আলীর কথায় পাত্তা দিল না। মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি একটা পরামর্শ দিতে চাই আপনাকে। হিশাম ভাইয়ের জায়গায় ভাবি নির্বাচনে দাঁড়াক। দলের লোকজন নেত্রী হিসেবে হিশাম চৌধুরীর স্ত্রীকে সহজেই গ্রহণ করে নিবে। ভালো করে প্রচারণা চালালে নির্বাচনেও জেতার সুযোগ বেড়ে যাবে। মনসুর আলী খেয়ে ফেলব টাইপ দৃষ্টিতে শাহাদের দিকে তাকাল। নাইমুর কনুই দিয়ে মনসুর আলীকে গুঁতো দিয়ে চোখ টিপল। এই ভয়টার কথাই একটু আগে সে মনসুর আলীকে বলেছিল। মনসুর আলী শটান দাঁড়িয়ে গেল। রাগীস্বরে বলল, অসম্ভব। তোমার এসব পরামর্শ কেউ মানবে না। শাহাদ বাঁকা চোখে তাকিয়ে বলল, সেটা ঠিক করার আপনি কেউ না। মনসুর আলী মুহূর্তেই নিজেকে সামলে নিল। মুখ থেকে রাগ সরিয়ে হালকা হেসে মঞ্জুরা বেগমকে বলল, হিশামের পরিবর্তে আপনিই আমাদের অভিভাবক। আপনিই ঠিক করুন কি হবে। বাড়ির বউ বাইরে গিয়ে নির্বাচন করবে, এসবে তো বাড়ির মান সম্মানই থাকবে না, নির্বাচনে জয় হওয়া তো দূরের কথা। মঞ্জুরা বেগম ক্ষুব্ধ চোখে শাহাদের দিকে তাকিয়ে বলল, তুমি আমার পরিবারের যথেষ্ট ক্ষতি করেছ। আর না, কি ভেবেছ তৃপ্তিকে দিয়ে নির্বাচন করাবো আর তুমি ওকে হারিয়ে সহজেই জিতে যাবে? তা হবে না। বের হয়ে যাও। নাইমুর, ওকে বের করে দাও। হাসিব চিৎকার দিয়ে উঠল, মা এসব কি করছো তুমি? মঞ্জুরা বেগম পরোয়া করলেন না ছেলের কথা। নাইমুর শাহাদের সামনে দাঁড়িয়ে বলল, খান সাহেব কি নিজে যাবেন নাকি আমাকে ঘাড় ধরতে হবে আপনার? এই কথায় শাহাদ একদমই বিচলিত হল না। শান্ত দৃষ্টিতে নাইমুরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি শাহাদ খান। তোর মতো ড্রেনের নিচে বাস করা কীট আমায় স্পর্শ করবে, এত সাহস তোর? নাইমুরের চোখে আগুন জ্বলে উঠল। অপমানের সূক্ষ্ম খোঁচা লাগল তার শরীর জুড়ে। আন্ডারওয়ার্ল্ডের রাজা সে, আর শাহাদ তাকে ড্রেনের নিচের কীট বলল। সে শক্ত হয়ে শাহাদের সামনে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। শাহাদ মঞ্জুরা বেগমের দিকে তাকাল। মঞ্জুরা বেগম ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। শাহাদ ব্যথিত হয়ে মনসুর আলীর দিকে এক নজর তাকিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। মনসুর আলী খুশিতে বাকবাকুম করে উঠলেন। এ যাত্রায় এই আপদকে বিদায় করা।
এবার মঞ্জুরা বেগমকে বুঝিয়ে শুনিয়ে দলের সর্বময় ক্ষমতার অধিকারী হতে হবে তাকে। তবেই তার আশা পূরণ হবে। হাসপাতাল থেকে ফিরে শাহাদের মনটা অত্যন্ত ভার হয়ে রইল। অন্য কোথাও না গিয়ে সে সোজা বাড়ি চলে আসলো। সারাদিন বাড়িতেই থাকল। বিকালে ঘুম দিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুমালো। সন্ধ্যায় খান বাড়িতে জম্পেশ আড্ডা বসল। পুরুষ আর মহিলা সবাই ড্রয়িং রুমে আড্ডায় বসল। বাড়ির মহিলারা ইতোমধ্যে বিভিন্ন রকমের ভাজাপোড়ার আয়োজন করে ফেলেছে। সাথে চায়ের ব্যবস্থাও আছে। রান্নাঘরে কাজ করতে গিয়ে কুহু ঘেমে নিয়ে একাকার। তার উপর আজ শাড়ি পরেছে। শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে ছুটাছুটি করছে। রেজিয়া সুলতানা আর জয়া বেগমকে জোর করে সে ড্রয়িং রুমে আড্ডায় পাঠিয়েছে। বাড়ির বড়রা সবাই আলাপ করবে আর তারা রান্নাঘরে থাকবে, এটা কুহু মানতে পারল না। এতদিন তো উনারা করেছেই, এবার সে কাজের লোকদেরকে নিয়ে নিজেই পুরো রান্নাঘরের নিয়ন্ত্রণ নিয়ে নিল। শিরিনা বেগম মেয়ের এমন ভূমিকা দেখে খুশি হলেন। মেয়েটা ছেলেমানুষি ছেড়ে এরকম সংসারী হবে এটাই তো তিনি চাইতেন। শাহাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামল। সবাইকে সালাম দিল। শাহাদকে দেখামাত্র এনা তার মায়ের পাশ থেকে উঠে গিয়ে শাহাদ যেই সোফায় বসেছে সেখানে বসে পড়ল। শাহাদ এত কিছু আমলে নিল না, সে টি টেবিল থেকে পেপারটা নিয়ে উল্টেপাল্টে দেখতে লাগল। নাস্তা টেবিলেই ছিল, এখন কাজের লোকেরা চা নিয়ে এলো। কুহু শাহাদকে উপর থেকে নামতে দেখেই কিচেনে এসে তার জন্য আলাদা চা বসিয়ে দিয়েছিল। কাজের লোকদের বলে দিয়েছিল শাহাদকে যেন চা না দেয়া হয়। চা করা হয়ে গেলে শাড়িটা ঠিকঠাক করে কাপ হাতে নিজেই চলল শাহাদকে চা দিতে। তার ইচ্ছা শাহাদের পাশে বসে সবার সাথে আড্ডা দিবে। কাজের লোকগুলো অন্য একটা টেবিলে চা নাস্তা এনে রাখল। এনা এতক্ষণেও শাহাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছিল না। তাই উঠে গিয়ে টেবিল থেকে চা নিয়ে এসে শাহাদের মুখের কাছে ধরে ন্যাকা ন্যাকা করে বলল, এই নাও তোমার চা। শাহাদ এত কিছু না ভেবে পেপারটা টেবিলের উপর রেখে চায়ের কাপটা হাতে নিল। ঘুম ঘুম ভাবটা এখনো কাটেনি। এই মুহূর্তে এক চুমুক চায়ের প্রয়োজন খুব বেশি। চায়ের কাপে এক চুমুক দিয়ে মুখ তুলে দেখল রান্নাঘরের দরজার সামনে কুহু থম মেরে দাঁড়িয়ে আছে, চোখ মুখ কঠিন। এভাবে কুহুর দাঁড়িয়ে থাকার কারণ বুঝল না শাহাদ। খেয়াল করে দেখল কুহুর হাতে একটা চায়ের কাপ। আরও কিছু খেয়াল করার আগেই কুহু ঝট করে ঘুরে গেল। রান্নাঘরের বাইরে এক কোণায় রাখা ময়লা ফেলার বিনটার কাছে গিয়ে চায়ের কাপ প্লেট সহ চাটা ফেলে দিল। তারপর ঝড়ের বেগে রান্নাঘরের ভেতর চলে গেল। এই পুরো ব্যাপারটায় শাহাদ অবাক হয়ে গেল। কুহুর হঠাৎ এমন করার কারণ কি? কারণ খুঁজতে গিয়ে হাতের চায়ের কাপটার দিকে তাকালো, তারপর তাকালো পাশে বসা এনার দিকে। তখনই তার মাথায় পুরো ঘটনা পরিষ্কার হয়ে গেল। চায়ের কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়াল। এনা শাহাদের হাত খামছে ধরে বলল, কোথায় যাচ্ছ? সবাই তো এখানে বসে আড্ডা দিচ্ছে, বসো না। শাহাদ ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। এখনই তাকে কুহুর কাছে যেতে হবে, বেশি দেরি করে গেলে রান্নাঘরে আগুন লেগে যেতে পারে। সে দ্রুত রান্নাঘরে চলে আসলো। তাকে দেখে কাজের লোকগুলো বেরিয়ে গেল রান্নাঘর থেকে। শাহাদ তাকিয়ে দেখল বিশাল কিচেনের একপাশের তাকে হেলান দিয়ে কুহু দাঁড়িয়ে আছে। দেখে বেশ বোঝা গেল যে সে রাগে ফুঁসছে। এই প্রথম শাহাদের একটু ভয় ভয় লাগল। কুহু অন্য রকম কিছু ভেবে বসে আছে কিনা কে জানে। শাহাদ গলা ঝাড়ল। কুহু তাকালো না, আগের মতোই শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। শাহাদ কুহুর কাছাকাছি দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, চা নিয়ে আসলে আমাকে না দিয়ে ফেলে দিলে কেন? কুহু কঠিন স্বরে বলল, চা দেয়ার জন্য তো এখন কত মানুষ আছে, আমার আর কি প্রয়োজন? শাহাদ সচেতন হয়ে ঠোঁট কামড়াল। বুঝতে পারল রেড সিগন্যাল জ্বলছে। খুব সাবধানে পা ফেলতে হবে। শাহাদ নরম স্বরে বলল, আমি ভাবলাম তুমি পাঠিয়েছ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। এখন তাহলে একটু চা করে দাও। চা না খেলে মাথাটা ক্লিয়ার হবে না।
কুহু নড়ল না, আগের মতো অটল দাঁড়িয়ে রইল। শাহাদ মুখে মধু ঢেলে বলল, চা করে দাও না বউ। কুহু অগ্নিদৃষ্টিতে তাকালো শাহাদের দিকে। অন্য মেয়ের হাত থেকে চা নিয়ে এখন এসেছে বউ বউ করতে। সে গ্যাস জ্বালিয়ে চায়ের কেতলি বসিয়ে দিল চুলায়। শাহাদের সামনে চা পাতার বক্স থেকে দু মুঠো চা পাতা দিল পানিতে। শাহাদ সতর্ক চোখে সবই দেখল কিন্তু কিছু বলল না। কিভাবে বউয়ের রাগ ভাঙানো যায় এটা নিয়ে চিন্তা করতে লাগল। চা পাতা ফুটে গেলে কুহু এক কাপ চা ঢেলে কোনো চিনি ছাড়াই শাহাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, নিন খান। শাহাদ শান্তভাবে চায়ের কাপ নিয়ে চুমুক দিল। সাথে সাথে ওর মনে হলো ওর মুখটা যেন ক্ষয়ে গেল। বিশ্রী রকমের তেতো হয়েছে চাটা। তার চোখ মুখ বিকৃত হয়ে গেল। চায়ের কাপটা কিচেনের তাকে রেখে হাত মুখের সামনে এনে বার কয়েক কাশল। কুহুর দিকে তাকিয়ে দেখল সে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। শাহাদের অবস্থা দেখে বলল, ওর হাতে দেয়া চা তো ঠিকই আরাম করে খেলেন। আমার হাতে দেয়া চা তেতো লাগে তাই না? শাহাদ হতাশ দৃষ্টিতে তাকালো কুহুর দিকে। বড্ড ছেলেমানুষি করছে মেয়েটা। ভুল বুঝছে তাকে। সে এক হাতে কুহুকে নিজের কাছে এনে আরেক হাতে চায়ের কাপটা নিল। বলল, আমার মিষ্টি বউয়ের হাতের সবই মিষ্টি। এই দেখো খাচ্ছি। শাহাদ চায়ের কাপটা ঠোঁট পর্যন্ত নিতেই কুহু ছো মেরে নিয়ে গেল। নিয়ে গিয়ে সিংকে চাশুদ্ধ কাপটা রেখে দিল। শাহাদ পেছনে থেকে কুহুকে আলিঙ্গন করে বলল, রাগ করে আছো কেন? ওই চাটাও তো তোমার হাতেই বানানো। কুহুর কেন জানি গলা ধরে এলো। ধরা গলায় বলল, আমি ছাড়া অন্য কোনো মেয়ে কেন আপনাকে চা দিবে? কেন আপনার পাশে বসবে? কি হয় ও আপনার? শাহাদ কুহুকে নিজের দিকে ফিরালো। বলল, বিশ্বাস করো ও আমার কিচ্ছু হয় না। তুমি ভুল বুঝছ। ও আমার বাবার বন্ধুর মেয়ে। ছোটবেলা থেকে হালকা পাতলা জানাশোনা ছিল। এরপর ও বিদেশ চলে যায়। ব্যাস। কুহু মনে মনে জানে যে শাহাদের সাথে ও মেয়ের কিছু নেই। তারপরও সে এসব মানতে পারছে না। তার রাগ পাচ্ছে। এমন সময় রেজিয়া সুলতানা আসলেন কিচেনে। কুহু আর শাহাদকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার কুহু, তোমাকে ডাকছি শুনোনি? আর শাহাদ, তুই মেয়েটাকে এখানে আটকে রেখেছিস কেন? ওর বাবা মা এসেছে, ওদের সাথে সময় কাটাতে দে। শাহাদ কিছু না বলে কিচেন থেকে চলে গেল। কুহুকে এমন দেখে রেজিয়া সুলতানা কিছু হয়েছে কিনা জিজ্ঞেস করলেও কুহু কিছু বলল না। মা বাবার সামনেও সে পুরোপুরি নিজেকে স্বাভাবিক রাখল। ড্রয়িং রুমে অনেকবারই এনার সাথে চোখাচোখি হয়েছে। শাহাদ আর দ্বিতীয়বার ড্রয়িং রুমে আসেনি। তার জন্য আরেকবার চা নাস্তা বানিয়ে তার স্টাডি রুমে পাঠিয়ে দেয়া হয়েছে। কুহুর বাবা মা চলে গেল এর কিছুক্ষণ পরেই। সবাই থেকে যাওয়ার অনুরোধ করলেও তারা থাকলেন না। জিয়াদের পড়াশোনা আছে তাই থাকা যাবে না। এনা আর তার পরিবার কয়েকদিন এই বাড়িতে থাকবে। রাতের ডিনারে শাহাদ সবার সাথে খেল না। মিটিংয়ের দোহাই দিয়ে সে আউটহাউজে ডিনার করল। কুহু যেহেতু এনাকে তার আশপাশে পছন্দ করছে না তাই সে সর্বাত্মক চেষ্টা করছে যতদিন এনা থাকবে ততদিন সে এনাকে ধারে কাছে আসতে দিবে না। ডিনারের পর কুহু রুমে আসল। শাহাদ তখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। কুহুকে দেখে সিগারেট ফেলে ডাকল, বউ শুনে যাও। কুহু অভিমান দেখিয়ে বলল, আমি ঘুমাবো। অগত্যা শাহাদকে বারান্দা থেকে আসতে হল। এসে কুহুর হাত টেনে ধরল। বলল, এই যে হাত ধরেছি, এখন কোথায় যাও দেখি? কেন শুধু হাত ধরবেন কেন? পুরো শরীরে কি সমস্যা? কথাটা বলেই কুহু জিভে কামড় দিল। রাগের চোটে মুখ ফসকে কি বলতে কি বলে ফেলেছে। শাহাদ ফিসফিস করে বলল, সমস্যা নেই বলছ? না নেই। এবার ছাড়ুন। শাহাদ আরও গভীরভাবে জড়িয়ে ধরে বলল, উহুম। আগে বল, অনুমতি দিয়েছ? কিসের অনুমতি? শাহাদ কানে কানে ফিসফিস করে বলল, কিসের অনুমতি তার প্রয়োজন?
কুহু আর অভিমান করে থাকতে পারল না। এসব কথা শুনে দিল হেসে। কপট রাগ দেখিয়ে বলল, খুব অনুমতি চাওয়া হচ্ছে এখন, তাই না? হুমম, আমি ভদ্রলোক, অনুমতি ছাড়া কিছু করা ঠিক হবে না। শাহাদ অনুমতি আদায় করেছে কিনা জানা গেল না, তবে দুজনের খুনসুটির আওয়াজ ভেসে আসছে। কুহুর হাসি শোনা যাচ্ছে। নিশ্চয়ই শাহাদ এতক্ষণে তার অভিমান ভেঙে ফেলেছে। সকাল সকাল কুহু ফুরফুরে মনে ঘুম থেকে উঠল। গোসল করে শাড়ি পরে ভেজা চুল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে এখন কিচেনে যাবে। সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল এনা উপরে উঠছে। তার গলায় ঝুলছে হেডফোন পরনে জগিং স্যুট। কুহু মনে মনে ভাবল ডাইনিটা নিশ্চয়ই জগিং করতে গিয়েছিল। কুহু গুনগুন করতে করতে ভেজা চুলগুলো সামনে ঝাড়তে ঝাড়তে সিঁড়ি বেয়ে নামতে লাগল। এনার কাছাকাছি আসতেই চুলগুলো বেশি জোরে ঝাড়া দিয়ে পিছনের দিকে দিল। লম্বা চুলের অগ্রভাগ এনার গাল ছুঁয়ে গেল। চুল থেকে পানির ছিটাও পড়েছে তার মুখে। রেগে গিয়ে বলল, হোয়াট দ্য হেল? পানি ছিটাচ্ছ কেন? কুহু আশ্চর্য হওয়ার ভান করে বলল, তোমার এখানে পানি চলে গেছে। সরি, আসলে ঘুম থেকে সকালে উঠতে দেরি হয়েছে তো, তাই গোসল করে চুলগুলো শুকানোর সময় পাইনি। এনা ভেজা চুলের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তাহলে আরও সকালে উঠলেই পারো। কুহু আঙুলে আঁচল প্যাঁচিয়ে লাজুক কণ্ঠে বলল, আসলে তোমার ভাইয়া উঠতে দেয় না। বুঝই তো। কুহু চোখ মারল এনাকে, তারপর নেচে নেচে সিঁড়ি বেয়ে নেমে গেল। এনা শকুনের দৃষ্টিতে কুহুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই মেয়েকে সে শীঘ্রই বুঝাবে কত ধানে কত চাল। সকালের ব্রেকফাস্ট শাহাদ আগেই সেরে নিল, যার কারণে এনার সাথে এক টেবিলে বসতে হল না। খেয়াল করে দেখল কুহু হাসিমুখে রয়েছে। শাহাদ হাফ ছেড়ে বাঁচল। যাক, বউকে অবশেষে সামলানো গেল। এনা এসে দেখল শাহাদ ব্রেকফাস্ট করে ফেলেছে। সে রেগেমেগে আগুন হয়ে গেল, কিন্তু তা প্রকাশ করল না। কুহু এনার অবস্থা দেখে মিটি মিটি হাসল। কুহুর হাসি দেখে এনার আরও রাগ হল। এনাকে রাগিয়ে দিতে কুহু আরও একটা দুর্দান্ত কাজ করল। শাহাদ যখন বাইরে যাওয়ার জন্য নিচে নামল, কুহু তখন সদর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই যে যার মতো ব্যস্ত, তবে এনা খাবার টেবিলে বসে থেকে তাদের দিকে তাকিয়ে আছে। কুহু শাহাদকে কানে কানে কিছু বলবে বলে নিচু হতে বলল। শাহাদ মাথা নিচু করলে টুপ করে ওর গালে চুমু দিয়ে বসল। কুহুর এরকম আচরণে শাহাদ যারপরনাই অবাক হল। হাসল কুহুর ছেলেমানুষী আচরণে। সেও কুহুর কপালে গাঢ় চুমু খেয়ে বিদায় নিল। শাহাদকে বিদায় করে দিয়ে কুহু শয়তানি হাসি দিয়ে এনার দিকে তাকাল। এনা শক্ত হয়ে বসে আছে। কুহুর এই হাসি তার জেদ আরও বাড়িয়ে দিল। সে মনে মনে বিভিন্ন ফন্দি আঁটল কুহুকে টাইট করার। বিকেলবেলায় কুহু ছাদ থেকে কাপড় নিয়ে নিজের ঘরে আসার সময় হলওয়েতে এনার সাথে দেখা হয়ে গেল। এনা আর থাকতে না পেরে বলল, এত ঢং কেন তোমার? কুহু না বোঝার ভান করে বলল, কিসের ঢং? স্বামী কি তোমার একাই আছে, আর কারো নেই? আর শুনো, আমি বিদেশে না গেলে আমিই হতাম এই বাড়ির বউ, শাহাদের বউ। তোমার থেকে যোগ্যতা, সৌন্দর্য সবকিছুই আমার বেশি। বুঝেছ? কুহুর মেজাজ খারাপ হয়ে গেল। কঠিন স্বরে বলল, এখন শাহাদ খানের বউ আমি, খান বাড়ির বউ আমি। এতই যেহেতু যোগ্যতা আর সৌন্দর্য, তাহলে অন্যের স্বামীর দিকে নজর না দিয়ে নিজের জন্য কাউকে খুঁজলেই পারো। এনা বাঁকা হেসে বলল, অন্যের স্বামীর দিকে নজর দিতে ভালো লাগে। এতে করে একটা কম্পিটিশন ভাইব আসে। তারপর এই কম্পিটিশনে জিতে গিয়ে যখন বউটাকে হারিয়ে দিই, তখন কি যে ভালো লাগে। তোমাকে যখন হারাবো তখন মজা বুঝবে। তোমাকে হারিয়ে তবেই আমি শান্তিতে বিদেশে যাব। কুহু বলার ভাষা হারিয়ে ফেলল এমন কথা শুনে। কোনো মেয়ে এতটা খারাপ হতে পারে তা তার জানা ছিল না। এনা আবারও বলল, এটা আসলে আমার শখ বলতে পারো। অন্যের স্বামীকে নিয়ে খেলতে ভালো লাগে।
এতে করে আমি যে রূপে গুণে শতগুণে এগিয়ে সেটা তার বউকে বুঝিয়ে দিই। কুহু প্রবল ঘৃণায় হাতের কাপড়গুলো এনার মুখে ছুঁড়ে দিল। এনা দাঁত কিরমিরিয়ে বলল, ইউ ব্লাডি বিচ! আমার স্বামীকে নিয়ে খেলবি? আমাকে হারাবি? দাঁড়া, দেখাচ্ছি তোকে। এটা বলেই কুহু এক হাতে এনার চুল টেনে ধরল। এনা হঠাৎ আক্রমণে চিৎকার করে উঠল। নিজেকে কিছুটা সামলে সেও কুহুর চুল খামছে ধরল। এইবার কুহু আরেক হাত দিয়েও এনার আরেক পাশের চুল ধরল। এনাও কুহুর দেখাদেখি আরেক হাতে কুহুর চুল ধরল। দুজনের চুল টানাটানি করে চিৎকার করতে লাগল। শাহাদ সব কাজ শেষ করে ঘরে ফিরছিল। সিঁড়ি থেকেই সে চিৎকার চেঁচামেচি শুনে দ্রুত সিঁড়ি পেরিয়ে হলওয়েতে এলো। দেখল কুহু আর এনা চুলোচুলি করছে। শাহাদ এই ঘটনা দেখে হতভম্ব হয়ে গেল। জীবনে সে চুলোচুলির কথা শুনেছে কিন্তু নিজ চোখে দেখেনি কোনোদিন। এই প্রথম সে চুলোচুলি দেখছে, সেখানে আবার তার নিজের বউ আছে। কুহু আর এনাকে চুলোচুলি করতে দেখে শাহাদ অবিশ্বাসী চোখে তাকিয়ে রইল। দুজন একজন আরেকজনের চুল ধরে রীতিমতো লটকে আছে, চিৎকার করে চক্রাকারে ঘুরছে। শাহাদ বাড়ির ঘরগুলোর দিকে তাকাল। এরা এভাবে চুলোচুলি করছে, চিৎকার করছে, আর বাড়ির সবাই কি শুনছে না? সবাই কি ঘুমাচ্ছে নাকি? শাহাদ আর উপায় না পেয়ে দ্রুত পায়ে নিজেই গেল ওদের থামাতে। কাছাকাছি দাঁড়িয়ে বলল, কি করছো তোমরা? এক্ষুনি থামো। দুজনেই এলোমেলো চুলের ফাঁক দিয়ে শাহাদের দিকে তাকাল। কুহু শাহাদকে দেখে হাতের মুঠো কিছুটা ঢিলা করল। এনা কাদো কণ্ঠে বলল, শাহাদ, দেখো আমার সাথে কি করছে তোমার বউ। ওর কাছ থেকে আমাকে বাঁচাও শাহাদ। কুহুর সারা অঙ্গ জ্বলে গেল এনার ন্যাকামিতে। ঢিল করা হাতের মুঠ আবারও শক্ত করে এনার চুল টেনে ধরল। এনা চিৎকার করে উঠল। রাফা আর রিদি চিৎকার শুনে বের হয়ে এলো ওদের ঘর থেকে। কাছাকাছি ঘর হওয়ায় ওদের ঘুম ভেঙে গেছে। ওরা এসে অবাক হয়ে শাহাদের পাশে দাঁড়াল। রাফা বিস্ময় নিয়ে বলল, ভাবিমনি চুলোচুলি করতেও জানে। হাউ এক্সাইটিং! চুলে টান পোড়ায় কুহু আ আ করে উঠল। শাহাদ কুহুর পেছনে দাঁড়িয়ে এনার হাত দুটো কুহুর চুল থেকে ছাড়ানোর চেষ্টা করল। একসময় ছাড়িয়েও ফেলল। এনা যেন দ্বিতীয়বার কুহুর চুল ধরতে না পারে তাই শক্ত করে ওর হাত দুটো ধরে রাখল। ওদিকে এনার চুল কুহু ক্রমাগত টেনেই যাচ্ছে, তাতে অবশ্য শাহাদের তেমন ভ্রুক্ষেপ নেই। নিজের বউয়ের চুল কেউ টানছে কিনা সেটাই এখন আসল ব্যাপার। শাহাদ কুহুকে এনার চুল ছাড়তে বললেও চুল ছাড়ছে না, বরং একজন আরেকজনকে এটা ওটা বলে গালমন্দ করছে। রাফা রিদি কুহুকে বিভিন্ন ইন্ট্রাকশন দিচ্ছে চুল টানার বিষয়ে। তাদের পূর্ণ সমর্থন পেয়ে কুহু আরও ঝাঁপিয়ে পড়ল এনার উপর। শাহাদের একার পক্ষে ওদেরকে সামলানো অসম্ভব হয়ে গেল। হই হুল্লোড় শুনে আনিশা আর রাহাত বের হয়ে আসল। হলওয়ের মাঝামাঝিতে কুহু আর এনাকে এই অবস্থায় দেখে দুজনের মুখ ইহা হয়ে গেল। রাহাত বলল, ওহ মাই গড, এ তো দেখি চুলোচুলি লড়াই হচ্ছে। দেখি কার চুল কত স্ট্রং। আনিশা বিরক্ত হয়ে বলল, যাও গিয়ে সাহায্য করো, দেখছো না শাহাদ ওদের ছাড়াতে চেষ্টা করছে। রাহাত পকেটে হাত গুজে মিটিমিটি হেসে ওদের কাছে উপস্থিত হল। সাহায্য করার কোনো অভিপ্রায় তার নেই। তার মুখ দেখে মনে হচ্ছে এসব তার খুব ভালো লাগছে। বিশেষ করে এনার চুল টানা খাওয়া সে এনজয় করছে খুব। শুরু থেকেই এই মেয়ের চালচলন তার ভালো লাগছে না। শাহাদ ইশারা দিয়ে রাহাতকে সাহায্য করতে বলল। রাহাত বিনিময়ে কুহুকে বলল, কুহু, দেখি তোমার কত শক্তি। আজ প্রমাণ হয়ে যাক শাহাদ খানের বউ হিসেবে তুমিই সেরা। শাহাদ রাগমিশ্রিত হতাশ চোখে রাহাতের দিকে তাকাল। সাহায্য করার পরিবর্তে আরও উস্কে দিচ্ছে রাহাত। ওইদিকে এনার অবস্থা করুন। সে নানাভাবে মাথা ঝাঁকিয়ে শরীর নাড়িয়েও কুহুকে ছাড়াতে পারছে না। কুহু জান হাতে নিয়ে তার চুল ধরে আছে। নিজেও কুহুকে কিছু করতে পারছে না, কারণ শাহাদ তার হাত শক্ত করে ধরে আছে।
আর সহ্য করতে না পেরে এনা কেঁদেই ফেলল। বলল, আমার স্পা করা চুল, আমি লাখ টাকা স্পেন্ড করি আমার চুলের পেছনে। এই কথা শুনে কুহু জোরে একটা টান মেরে এনার কয়েক গাছি চুল দুহাতে ছিঁড়ে নিয়ে আসলো। শাহাদও এনার হাত ছেড়ে দিল। ব্যথা পেয়ে এনা চিৎকার করে দূরে সরে গেল। এলোমেলো চুলগুলোর অবস্থা দেখে রাগে কিরমিরিয়ে উঠল। কুহু দুহাতে থাকা চুলগুলো এনার মুখের উপর ছুঁড়ে দিয়ে বলল, এই নে তোর লাখ টাকার চুল। এনা ছিঁড়ে ফেলা চুলগুলো হাতে নিয়ে দাঁতে দাঁত ঘষে বলল, ইউ বিচ, আই উইল কিল ইউ। এনা তেরে আসলো কুহুর দিকে। কুহুও এনার দিকে তেরে যেতে চাইলে শাহাদ কুহুকে ধরে ফেলল। শক্ত কণ্ঠে বলল, কুহু থামতে বলেছি, এনার অবস্থা খারাপ করে ফেলেছ তুমি। শাহাদের কথা শুনে কুহুর চোখে পানি এসে গেল। এনার পক্ষ নিচ্ছে ভেবে শাহাদের দিকে অভিমানী চোখে তাকালো। রাগে ফুঁসতে ফুঁসতে একবার এনার দিকে তাকালো। তারপর শাহাদকে বলল, খুব দরদ তাই না? থাকেন তাহলে এনাকে নিয়ে। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। বলেই কুহু বড় বড় পা ফেলে ধূপধাপ ঘরের দিকে চলল। এই ঘটনায় শাহাদ পাথর হয়ে গেল। আশ্চর্য কণ্ঠে বলল, আরে, আমি কি করলাম? বাপের বাড়ি যাবে মানে? রাহাত চাপা কণ্ঠে বলল, আরে শালা, আগে তো বউকে বাপের বাড়ি যাওয়া থেকে আটকাও। কি করেছ সেটা পরে ভেবো। এনা নাকি কান্না কেঁদে শাহাদের কাছে এসে হাতের ছেঁড়া চুলগুলো দেখিয়ে বলল, শাহাদ, দেখেছ আমার এত সুন্দর চুলগুলো কি করেছে? শাহাদ এসব কিছু দেখল না, সে তাড়াতাড়ি ঘরের দিকে রওয়ানা দিল। তার পরিবর্তে রাহাত মিষ্টি হেসে বলল, আমাকে দাও দেখি। আহারে, কতগুলো চুল, গুনে দেখি তো কয়টা। 1 2। রাহাতের দেখাদেখি রাফা রিদিও এসে চুল গুনতে আরম্ভ করল। এনা বিরক্ত হয়ে হাত সরিয়ে নিল। মুখে বলল, অসহ্য। এরপর উল্টো ঘুরে নিজের ঘরের দিকে চলে গেল। রাহাত রাফা রিদির সাথে এনাকে নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করল, তারপর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা আনিশার কাছে এসে দাঁড়ালো এনাকে নিয়ে আরেক দফা হাসাহাসি করতে। আনিশা কড়া কণ্ঠে বলল, এনার সাথে কি বলছিলে? বেচারি চুলগুলো দেখাচ্ছিল, তাই চুলগুলো গুনে দিতে চাইলাম, কিন্তু তার আগেই চলে গেল। আরেক মেয়ের চুল গুনে দেয়ার খুব ইচ্ছে না? ঘরে এসো, আমার সব চুল না গুনে দেয়া অবধি তোমার নিস্তার নেই। আনিশা ঘরে চলে গেল। তার কথা শুনে রাহাতের হাসি মিলিয়ে গেল। আরেকজনের উপকার করতে গিয়ে নিজে ফেঁসে গেল। এদিক ওদিক তাকিয়ে বলল, আমি এখানে কি করলাম? এ কেমন মুসিবত! আশেপাশে তাকিয়ে কাউকেই সাহায্য করার মতো পেল না। শুধু দেখল রাফা রিদি মুচকি মুচকি হাসছে রাহাতকে দেখে। শাহাদ ঘরে ঢুকে দেখল কুহু অলরেডি লাগেজ নামিয়ে ফেলেছে। সে মনে মনে প্রমাদ গুনল। এতদিন বন্ধুদের মুখ শুনে এসেছে তারা বউকে ভয় পায়, এসবের জন্য বন্ধুদেরকে নিয়ে হাসত। আজ সে নিজেই বউকে ভয় পাচ্ছে। সে তাড়াতাড়ি গিয়ে কুহুর হাত থেকে লাগেজটা রেখে তাকে নিয়ে বিছানায় বসল। কুহু কিছুতেই বিছানায় বসবে না, সে লাগেজ গুছিয়ে চলে যাবে বাপের বাড়ি। অনেক কষ্টে শাহাদ কুহুকে শান্ত করল। কুহু ছলছল চোখে গাল ফুলিয়ে অন্য দিকে তাকিয়ে বসে রইল। শাহাদ হালকা গলা ঝেড়ে কুহুর একটা হাত দুহাতের মাঝে নিয়ে বলল, রাগ করছো কেন? কি করেছি আমি? কিছু না। কুহুর উত্তরে অভিমান স্পষ্ট। শাহাদ সচেতন হল কথাবার্তা বলার ক্ষেত্রে। কি করেছে তা না জেনেই নরম কণ্ঠে বলল, ঠিক আছে, আই এম সরি। আর কখনো এমন করব না। কুহু অভিমান ভরা দৃষ্টিতে তাকালো শাহাদের দিকে। নাক টেনে বলল, আমার চেয়ে তো ওই এনার জন্য আপনার দরদ বেশি। কি সব আবোল তাবলো বলছো? ও আমাদের বাড়ির গেস্ট। তুমি হঠাৎ ওর উপর এরকম আক্রমণ কেন করেছ সেটাই তো আমি বুঝতে পারছি না। কি এমন করেছে এনা? ও অনেক আজেবাজে কথা বলেছে আমাকে। শাহাদের ভ্রু কুঁচকে গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল,
কি আজে বাজে কথা! ওসব নোংরা কথা আমি বলতে পারবো না। শাহাদ আশ্চর্য হয়ে তাকাল। কি এমন নোংরা কথা বলেছে এনা যার জন্য চুলোচুলি লাগতে হলো? কুহু কণ্ঠ কঠিন করে বলল, ওকে এই বাড়ি থেকে যেতে বলেন। ও থাকলে আমি চলে যাব। হয় ও থাকবে নয়তো আমি। শাহাদ কুহুকে বুঝানোর জন্য আরেকটু কাছাকাছি এলো। বলল, ও তো এই বাড়ির গেস্ট। গেস্টকে কি এভাবে চলে যেতে বলা যায়? কুহু ছিটকে শাহাদের থেকে দূরে সরে গিয়ে বলল, তাহলে আমি চলে যাব। ব্যাস। শাহাদ চোখ বন্ধ করে কপালের মাঝখানে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরল। এ তো দেখা যাচ্ছে বিরাট সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? কুহু যেভাবে জেদ ধরেছে এই জেদ ভাঙানো তো সহজ হবে না। অপরদিকে এনাকে তাড়িয়ে কিভাবে দিবে, তাও আবার তার বাবার প্রাণপ্রিয় বন্ধুর মেয়ে। শাহাদ খুবই সমস্যায় পড়ে গেল। তবে আগে সে বউ সামলানোর সিদ্ধান্ত নিল। কুহুকে বলল, ঠিক আছে, আমি এনাকে এই বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা করছি। এনা কাল সকালে গেলে হবে না। একটা রাত অন্তত তোমার বাড়িতে থাকার অনুমতি দাও। হুম। এভাবে বলায় কাজ হল। কুহু কিছুটা নরম হয়ে উত্তর দিল, ঠিক আছে। শাহাদ হাঁফ ছাড়ল। প্রেমময় কণ্ঠে বলল, তাহলে এইবার যেভাবে আমার থেকে দূরে গিয়েছিল সেভাবে কাছে এসে বসো। কুহু সময় নিয়ে শাহাদের কাছাকাছি বসল। শাহাদ আদর করে কুহুর এলোমেলো চুলগুলো সুন্দর লড়ে গুছিয়ে দিল। গাঢ় করে চুমু খেল কুহুর কপালে। বলল, নির্দয় মেয়ে, আমাকে রেখে বাপের বাড়ি গিয়ে থাকতে পারবে না? তবে যেতে চাইলে যে। আর যেতে চাইব না। তবে ওই ডাইনি না গেলে কিন্তু সত্যি সত্যি চলে যাব। শাহাদ হাসল। হেসে বলল, ঠিক আছে, ও কালই চলে যাবে। শাহাদ সত্যি সত্যিই এনাকে বিদায় করার ব্যবস্থা করে ফেলল। সেই রাতেই সে এনার সাথে কথা বলল। সামনাসামনি কথা বললে কুহু এটা নিয়ে ঝামেলা করতে পারে বিধায় সে ফোনে কল দিল। কল দিয়ে বলল এনা যেন নিজে থেকেই চলে যায়। এখানে থাকলে এই চুলোচুলির ব্যাপারটা জানাজানি হবে, কুহু ঝামেলা করবে, যার কারণে এনার সম্মানে আঘাত লাগতে পারে। এনা ভেবেছিলে শাহাদ হয়তো এই ঘটনার জন্য তাকে সান্ত্বনা দিতে কল করেছে। কিন্তু এমন কথা শুনে তার ইগোতে লাগল। নিজের ইগোর জন্যই হোক অথবা সে যে সমস্ত কথা বলেছে কুহুকে সেগুলো জানাজানির ভয়ই হোক, এনা তৎক্ষণাৎ তার বাবা মাকে গিয়ে কাল সকালের ফ্লাইটে বিদেশ যাওয়ার জন্য বলে এলো। রাফা রিদি সেদিন রাতেই এক এক করে রেজিয়া সুলতানা থেকে শুরু করে কুলসুমা বেগম সবার কাছে গিয়েই কুহু আর এনার চুলোচুলির কথা ফাঁস করে দিল। বিকালে সবাই মোটামুটি ঘুম থাকার কারণে কেউই এই ঘটনা সম্পর্কে জানতে পারেনি। ঘটনা শুনে কুলসুমা বেগম ডেকে পাঠালেন কুহুকে। তার ঘরে সব মহিলারাই এসে জড়ো হয়েছে। প্রথমে কুহু লজ্জায় কাউকে কিছু বলতে চায়নি, তারপর সবার পীড়াপিড়িতে বলতে বাধ্য হল। ঘটনা শুনে সবারই অবাক হবার অবস্থা। কুলসুমা বেগম রেগে গিয়ে বললেন, একা ওর সাথে চুলোচুলি করেছ কেন? আমাকেও সাথে নিতে, আমিও ওর কটা চুল ছিঁড়ে দিয়ে আসতাম। এত বড় সাহস! আমার বাড়ির বউকে অসম্মান করে কথা বলে। সবার একচেটিয়া সাপোর্ট পেয়ে কুহু মনে মনে নাচতে লাগল। এনার চলে যাওয়া মানে এনাকে সে হারিয়ে দিয়েছে। এইবার এনা বুঝবে অসভ্যতামির ফল কেমন হয়। সকালে ব্রেকফাস্ট করে এনা আর তার বাবা মা যাওয়ার জন্য তৈরি হল। এনা ব্রেকফাস্ট করতে চায়নি। তাকে জোর করে খাওয়ানো হয়েছে। রেজিয়া সুলতানা উপরে উপরে একটু দুঃখ প্রকাশ করলেন, তবে এনার বাবা মাকে অন্য কিছু বুঝতে দিলেন না। এনা এখানে থাকুক তিনি চান না। তার ছেলের সংসারে এসে আগুন লাগাতে চাচ্ছে এই মেয়ে। তাই যত দ্রুত সম্ভব এই মেয়ের চলে যাওয়াই ভালো। আশফাক খান বন্ধুর হঠাৎ এমন চলে যাওয়াতে ব্যথিত হলেন, তবে করার কিছু নেই। সবাই বাড়ির সামনে ড্রাইভওয়েতে দাঁড়ানো গাড়ির কাছে আসলো ওদের বিদায় জানাতে। শাহাদও এলো। সে রাহাতের সাথে এক পাশে পকেটে দুহাত রেখে দাঁড়িয়ে রইল।
এনা শাহাদকে দেখে নিজেকে ঠিকঠাক করে বিদায় নিতে আসার জন্য পা বাড়াল। চলে যাচ্ছে তো কি হয়েছে, শেষ সময়ে এসেও চাইলে অনেক কিছু হয়ে যেতে পারে। শাহাদের মতো এমন হ্যান্ডসামকে কাছে পেতে বারবার ট্রাই করলে তেমন ক্ষতি নেই। শাহাদের কাছে যাওয়ার জন্য কয়েক পা এগুতেই দুতলার বারান্দার দিকে নজর গেল। মুহূর্তেই তার চোখ মুখ বদলে গিয়ে রাগে সে ভর করল। শকুনের মতো তাকিয়ে থেকে কিছুক্ষণ রাগে ফুঁসল, এরপর উল্টো ঘুরে রাগে গজগজ করতে করতে গাড়িতে গিয়ে উঠে বসল। শাহাদ এনার দৃষ্টি অনুসরণ করে দুতলার বারান্দার দিকে তাকাতেই দেখল কুহু দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচল কোমরে গুজে খুন্তি হাতে নিয়ে ঝগড়ুটে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেয়েটা। শাহাদকে এদিকে তাকাতে দেখে ফুরুত করে বারান্দা থেকে চলে গেল। শাহাদ হাসবে না রাগ করবে বুঝতে পারল না। কি মারাত্মক মেয়েকে বিয়ে করেছে সে। আবার চুল টানা খেতে হবে এই ভয়ই হয়তো এনা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসেছে। শাহাদ ঠোঁট চেপে গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে হাসল। তাকে অন্য মেয়েদের থেকে প্রোটেক্ট করার জন্য শেষেমেশ খুন্তি হাতে পাহারায় নেমেছে তার বউ। ভাবা যায়। হাসিব বাড়িতে ড্রয়িং রুমের সিঁড়ির প্রথম ধাপে পাথরের মতো বসে আছে। তার পাশে বসে রিশাম চিপস খাচ্ছে। খাওয়ার এক ফাঁকে হাসিবের দিকে ছোট্ট হাতে চিপস নিয়ে বাড়িয়ে দিল। হাসিব অল্প হেসে মাথা নেড়ে না করল। মাথায় হাত বুলিয়ে বলল, তুমি খাও চাচ্চু। রিশাম এক মনে আবারও খাওয়ায় মনোযোগ দিল। হাসিব ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল রিশামের দিকে। অন্য সময় হলে রিশামের কাছ থেকে চিপস নিয়ে কারাকারি করে খেত। হিশাম তখন এসে দুজনের মাঝে কারাকারিতে আরও দু একটা চিপসের প্যাকেট দিত। দুই চাচা ভাতিজা মিলে সেখানেও কারাকারি করত। তৃপ্তি দূর থেকে এক দুইবার মিষ্টি করে ধমকে দিত। মঞ্জুরা বেগম এক কোনায় বসে সুপারি কাটতেন আর হাসিমুখে নাতির দুরন্তপানা দেখতেন। কিন্তু আজ কিছুই নেই। বাড়িটা কেমন জানি হয়ে গেছে। কেউ হাসে না, কথা বলে না, শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়। কখনো তৃপ্তির, কখনো মঞ্জুরা বেগমের। হিশামের অ্যাক্সিডেন্টের পর বেশ কিছুদিন হাসপাতালেই কাটিয়েছে মঞ্জুরা বেগম আর তৃপ্তি। গতকাল তাদেরকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। হিশাম আপাতত নার্সদের তত্ত্বাবধানে আছে। মনসুর আলী চোখে মুখে দুঃখী ভাব ফুটিয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে আছেন। তার পাশে বসে আছে নাইমুর। মঞ্জুরা বেগম বিষণ্ণ মুখে একটা সিঙ্গেল সোফায় বসে আছেন। এই কদিনে তিনি শুকিয়ে গেছেন অনেক। আগের মতো লাবণ্যতা নেই চেহারায়। আগে যেমন বাড়ির কাজের লোকেরা তার ভয়ে তটস্থ হয়ে থাকত, এখন আর এমন কিছু নেই। জ্বলন্ত প্রদীপ নিভে গেলে যেমন হয়ে যায় তিনিও নিভে গিয়ে তেমন হয়ে গেছেন। ডাইনিংয়ের একটা চেয়ারে তৃপ্তি বসে আছে। তার দৃষ্টি ড্রয়িং রুমের সোফার দিকে। নিজ চোখে স্বামীর তিল তিল করে গড়ে তোলা রাজনৈতিক দলতার করুণ দশা দেখছে সে। মনসুর আলী হাত কচলিয়ে বললেন, আপা আপনিই এখন আমাদের একমাত্র ভরসা। হিশাম বাবা নেই, কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। হিশাম বাবার স্বপ্নকে সফল করতে হবে। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। মঞ্জুরা বেগম বুকে আটকে থাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনারা যা ভালো বুঝেন তাই করেন। আমি আর এসবের কি বুঝি। হিশামের সেক্রেটারি একটু দূরে দাঁড়িয়েছিল। সে মঞ্জুরা বেগমের কাছে এসে ঝুঁকে নিচু স্বরে বলল, ম্যাডাম, হিশাম স্যারের জায়গায় তৃপ্তি ম্যামই সবচেয়ে বেস্ট অপশন হবে। এতে করে জনগণের উপর একটা ইমোশনাল প্রভাব খাটানো যাবে। আর দলের লোকেরাও বিনা প্রশ্নে রিশামের দিকে তাকিয়ে মেনে নিবে তৃপ্তি ম্যামকে। মনসুর আলী শকুনের দৃষ্টিতে তাকালো সেক্রেটারির দিকে। মঞ্জুরা বেগম কিছু বলার আগেই বলল, আপনিও দেখি শাহাদ খানের শিখানো বুলি আওড়াচ্ছেন। ব্যাপার কি? সেক্রেটারি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। মঞ্জুরা বেগম কড়া কণ্ঠে বললেন, শাহাদ খানের কোনো পরিকল্পনাই সফল হতে দিব না। কি মনে করেছে বাড়ির বউকে বাইরে নির্বাচন করতে দিব আর সে এই সুযোগে তাকে হাত করে নির্বাচনে জিতে যাবে? তা হবে না।
তৃপ্তি উত্তপ্ত শ্বাস ফেলল। মঞ্জুরা বেগম মনে করে শাহাদ তাকে হাত করে রেখেছে। এই মহিলাকে সে কিছুই বুঝাতে চায় না। আর কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। যে রাজনীতি তার স্বামীকে কেড়ে নিয়ে গেছে সে রাজনীতি সে ঘৃণা করে। মঞ্জুরা বেগমের কথা শুনে সেক্রেটারি পিছিয়ে গেল। দলটাকে বাঁচানোর শেষ চেষ্টা সে করেছিল কিন্তু তাও বিফলে গেল। মনসুর আলী গদগদ কণ্ঠে বলল, তাহলে আপা আপনিই ঠিক করে দেন কে নেতৃত্ব দিবে দলের। হাসিব বাবার তো বয়স হয়নি নির্বাচনে দাঁড়ানোর। পাশ থেকে নাইমুর বলল, আপনি থাকতে অন্য কাউকে নেতৃত্ব দেয়ার কি দরকার? আপনি দলের সুযোগ্য নেতা। মনসুর আলী জিভে কামড় দিয়ে অনিচ্ছা দেখিয়ে বলল, না না, এত বড় দুঃসাহস আমার নেই। আমি কি করে হিসাম বাবার জায়গায় বসব? নাইমুর আর চোখে মনসুর আলীর মিথ্যা অভিনয় দেখল। এই কথা বলার জন্য মনসুর আলী তাকে শিখিয়ে পড়িয়ে এনেছে। আর এখন অভিনয় করছে। মঞ্জুরা বেগম বললেন, ও তো ঠিকই বলেছে। এই মুহূর্তে আপনি ছাড়া আর বিশ্বাসযোগ্য কেউ নেই। আপনাকেই দলের হাল ধরতে হবে। মনসুর আলী খুব না করলেন, শেষে না পেরে তাকে রাজি হতে হলো এমন ভান করে রুমাল দিয়ে চোখের কোণা মুছে বললেন, ঠিক আছে আপা, আপনার কথাই রাখলাম। তবে হিসাম বাবা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে তার জায়গা ফিরিয়ে দেব। মনসুর আলী এগাল ওগাল হাসি নিয়ে চৌধুরী বাড়ির সদর দরজার বাইরে এসে দাঁড়ালেন। বাড়ির বাগানে ভিড় করে থাকা নেতাকর্মীরা তার দিকে বাঁকা চোখে তাকাল। একজন সিনিয়র নেতা সদর দরজা দিয়ে ঢুকতে চাইলে নাইমুর বাধা হয়ে দাঁড়াল। সিনিয়র নেতা চোখ গরম করে বলল, সরে দাঁড়াও। হিসামের মায়ের সাথে আমার জরুরি কথা আছে। মনসুর আলী বললেন, হিসামের মা হিসামের পরিবর্তে আমাকে নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে মতো দিয়েছেন। উনি সেই মতো দ্বিতীয়বার বদলাবেন না। আপনাদের কিছু বলার থাকলে পার্টি অফিসে আসুন। মনসুর আলী গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। সব নেতাকর্মীরাই একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগল। পার্টি অফিসে সবাই গিয়ে হাজির হল। মিটিং রুমে সিনিয়র নেতাদের ঘোর আপত্তির সম্মুখীন হল মনসুর আলী। সে আগে বিরোধী দলের নেতা ছিল। দুদিন এই দলে থেকে সে নির্বাচনে দাঁড়িয়ে যাবে তা কেউই মেনে নিতে চাইল না। তারা মনসুর আলীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দিতে অস্বীকৃতি জানাল। এই পর্যায়ে চেয়ারে হেলান দিয়ে বসে থাকা নাইমুর সক্রিয় হল। সে তার সাথের একটা ছেলেকে ইশারা করলে ছেলেটা টেবিলের উপর একটা টাকা ভর্তি ব্রিফকেস রাখল। নাইমুর তার কোমর থেকে কালো রঙের রিভলভার বের করে টাকাগুলোর পাশে রাখল। তারপর ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দিয়ে চেয়ার দুলিয়ে বলল, কে কোনটা তুলতে চান ডিসাইড করে নিন। প্রত্যেকের জন্য এক বান্ডিল টাকা নয়তো একটা বুলেট বরাদ্দ আছে। এখন ডিসিশন আপনাদের। ইয়াং নেতাকর্মীরা দাঁড়িয়ে গেল। নাইমুরের সাহস দেখে তারা অবাক। তারা নাইমুরের দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু পারল না। তার আগেই নাইমুরের লোকেরা তাদের দিকে অস্ত্র তাক করল। আজ আনিশা চলে যাচ্ছে। বাড়িতে মোটামুটি সবারই মন খারাপ। রেজিয়া সুলতানা মেয়েকে সাবধানে গাড়িতে তুলে দিলেন। যাওয়ার আগে রাহাত কথা দিল সবাইকে যে নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনিশাকে নিয়ে আবার আসবে। শাহাদ বোনকে বিদায় জানিয়ে সোজা চলে গেল আউট হাউজে। সেখানে দলের ছেলে ছোকরারা কিছু নিয়ে আলাপ করছে। শাহাদ ঢুকতেই তমাল এগিয়ে আসল। বলল, ভাই, মনসুর আলী নমিনেশন জমা দিয়েছে। শাহাদ চেয়ারে বসতে বসতে কথাটা শুনল। তবে সে অবাক হল না। এটাই যে হবে সে আগে থেকেই ধারণা করেছিল। তবে এতে ভালোই হল, তৃপ্তি নির্বাচনে দাঁড়ালে তাকে হারাতে কঠিন হতো। স্বামীকে হাসপাতালে রেখে নির্বাচন করতে আসা অসহায় মেয়েটির প্রতি সবারই মায়া লাগত। অন্তত আবেগের বশে হলেও সাধারণ মানুষ তৃপ্তিকে ভোট দিত। কিন্তু এখন ব্যাপার উল্টো। বাটপার মনসুর আলীকে জনগণ ভোট দিবে না। তার পক্ষে সে কোনো জনমত পাবে না। তাই শাহাদের জন্য সহজ হয়ে গেল। শাহাদ তমালকে বলল,
একটা কাজ কর, মনসুর আলীর পিছনে লোক সেট কর। সে কোথায় যাচ্ছে কি করছে সব জেনে নে। নির্বাচনে সে অবশ্যই অবৈধ পথে জিততে চাইবে। সে যেন কোনোভাবেই জিততে না পারে সেই রাস্তা বন্ধ করে দিতে হবে। শাহাদ বেছে বেছে কয়েকজন ছেলেকে কাজে লাগিয়ে দিল। আসিফকে ডেকে একটা সিক্রেট মিটিং করল। নাইমুরের ব্যাপারে অনেক তথ্য জোগাড় করল। শুধু তাই নয়, আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে আরও অনেক তথ্য জেনে নিল যা সে জানত না। দিনে দিনে নির্বাচনের দিন এগিয়ে আসল। আশফাক খানও এইবার নিরাপদেই নমিনেশন জমা দিতে পেরেছে। নির্বাচনের চাপে শাহাদের ঘুম খাওয়া সব মাথায় উঠেছে। সারাদিন মিছিল মিটিং লেগেই থাকে। সেই সাথে সমাবেশও করতে হচ্ছে। সমাবেশে করা নিরাপত্তা স্থাপনের জন্য শাহাদ নিজেই সব সমাবেশে তার বাবার সাথে সাথে থাকছে। কুহুর দিনগুলোও খুব ব্যস্ততার সাথে কাটছে। নির্বাচন আসায় বাড়িতে একটা উৎসবমুখর পরিবেশে। সাধারণ ঘরের মেয়ে কুহু রাজনৈতিক পরিবারের বউ হয়ে এই ব্যাপারগুলো খুব এনজয় করছে। কিন্তু মাঝেই মাঝেই তার খুব হাসফাস লাগে। এত লোক এত সমাগম দেখে সে অভ্যস্ত না। শাহাদের জন্য তার বড্ড চিন্তা হয়। রাত জেগে শাহাদের জন্য বসে থাকে সে। শাহাদ যত রাত করে ফেরে তার চিন্তা তত বাড়ে। অবশেষে শাহাদ বাড়ি ফিরলে তার বুকে মাথা রেখে শান্তির ঘুম দেয়। নির্বাচনের কয়েকদিন আগে খান বাড়িতে বড় করে দোয়া মাহফিলের আয়োজন করা হল। বাড়ির পুরুষরা পাঞ্জাবি পায়জামা পরে বাইরে বাগানে অংশ নিল। আর বাড়ির মহিলারা ভিতরে ড্রয়িং রুমে। খান বাড়ির মহিলারা ছাড়াও রাজনৈতিক নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও উপস্থিত হল দোয়ায় অংশ নিতে। কুহু সাদা সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না দিয়ে মহিলাদের মাঝে এসে বসল। একপাশে কয়েকজন বয়স্ক মহিলা কোরআন পাঠ করছে। কুহু মনোযোগ দিয়ে শুনছে। বাড়ির মহিলাদের আড়াল করার জন্য সাদা রঙের বিশাল পর্দা টানানো হয়েছে ড্রয়িং রুমের চারপাশে। দোয়া মাহফিল শেষ হলেও শাহাদের ছুটি হল না। তাকে অনেক রাত অবধি বাগানে কাটাতে হল। সব কাজ শেষ করে যখন ঘরে ফিরল তখন রাত বাজে 10টা। ঘরে এসে দেখল কুহু আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। এতক্ষণ পর বউকে দেখে শাহাদের বুকের ভেতরে শীতল বাতাস বয়ে গেল। সে মৃদু হেসে সেভাবেই দাঁড়িয়ে রইল। কুহু এভাবে শাহাদকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, ঘামে ভেজা পাঞ্জাবি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন কে? যান এক্ষুনি ফ্রেশ হয়ে আসুন। শাহাদ তৎক্ষণাৎ বউয়ের আদেশ মান্য করল। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কুহু চুল বেঁধে শাহাদের টি শার্ট আর ট্রাউজার নিয়ে দাঁড়িয়ে রইল ওয়াশরুমের দরজার সামনে। শাহাদ কোমরে সাদা টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আসল। হাতের টাওয়ালটা দিয়ে চুল মুছতে মুছতে বিছানার উপর এসে বসল। কুহু লজ্জা পেল শাহাদকে এভাবে দেখে। কিন্তু শাহাদের কোনো লজ্জা নেই। সে কুহুকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? জামা কাপড়গুলো দাও। এরপর দুষ্টু হেসে বলল, নাকি চাও যে আমি এভাবেই থাকি? কুহু লাজুক হেসে নাক মুখ কুঁচকে বলল, ছি, বেশরম। কুহু শাহাদকে জামাকাপড়গুলো দিতে আসলে শাহাদ তাকে টেনে পাশে বসাল। গাঢ় আলিঙ্গন করে বলল, আজ আমাদের অনেক মুরুব্বি আত্মীয় এসেছিল। তাদের সবাই আমাকে কি বলেছে জানো? কুহু জানে তারা শাহাদকে কি বলেছে, কারণ একই রকম কথা কুহুকেও শুনতে হয়েছে। কুহু না করে বলল, কি বলেছে? বলেছে শাহাদের এখন একটা ছোট্ট শাহাদের প্রয়োজন, না হলে মিছিল মিটিং এগুলো জমছে না। কুহু শাহাদের মুখের দিকে তাকিয়ে বলল, এ কদিন ধরে আপনি অনেকবারই বাচ্চার কথা বলেছেন। আমার সত্যিই একটা ছোট্ট সোনামণি চাই কুহু। তোমার আমার ভালোবাসার চিহ্ন। এই বাড়ির বংশধর। কুহু শাহাদকে পর্যবেক্ষণ করল। শাহাদের চোখমুখে আবেগ উপচে পড়ছে। তার কথার স্বর অনেক সিরিয়াস। শাহাদ কুহুর গালে হাত রেখে বলল, হিশাম ভাইয়ের কি হাল করেছে ওরা, তা তো দেখেছ। আর কোনো দিন জ্ঞান ফিরবে কিনা জানা নেই।
তৃপ্তি ভাবির জন্য হিসাম ভাইয়ের শোক কাটানোর জন্য রিসাম আছে, আন্টির শোক কাটানোর হাসিব আছে। কিন্তু আমার কিছু হয়ে গেলে এই শোক কাটানোর মতো কেউ থাকবে না। এই বাড়ির সব আলো নিভে যাবে। কুহু বিস্ফোরিত চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি জমতে শুরু করেছে। ধরা গলায় বলল, এমন ভয়ঙ্কর কথা আপনি কিভাবে বলতে পারলেন? শাহাদ মাথা নিচ দিকে দিয়ে দু হাত হাঁটু উপর রেখে গম্ভীর অথচ ঠান্ডা গলায় বলল, যা বলেছি এটাই আসল বাস্তবতা। আমি রাজনৈতিক পরিবারের ছেলে। এতদিনে নিশ্চয়ই তুমি বুঝে গেছো আমার জীবনের কোনো ঠিক ঠিকানা নেই। যখন তখন আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে। তাই আমি চাই অন্তত স্মৃতি হিসেবে আমার একটা অংশ এই দুনিয়ায় থাকুক। কুহু চোখের পানি ছেড়ে দিয়ে কঠিন স্বরে বলল, আপনার সেই অংশকেও যদি ওরা দুনিয়া থেকে বিলীন করে দেয় তখন? শাহাদ তড়িৎ গতিতে সোজা হয়ে বসে কুহুর দিকে তাকাল। কুহুর চোখে পানি দেখে তার বুকটা দুমড়ে মুচড়ে গেল। কোমল স্বরে বলল, তুমি অতিরিক্ত চিন্তা করছো। আমি শুধু ভবিষ্যতে হয়তো এমন কিছু ঘটতে পারে তার কথা বলেছি, কিন্তু সত্যিই ঘটবে তা বলিনি। কুহু উঠে দাঁড়িয়ে গেল। চিৎকার করে বলল, অবশ্যই ঘটবে। নিজের মৃত্যুর কথা চিন্তা করে আপনি সন্তান রেখে যেতে চাচ্ছেন, কিন্তু সেই সন্তান যে নিরাপদ থাকবে তার কি গ্যারান্টি? নিজের সুবিধার জন্য একটা অনাগত প্রাণকে এখনই বিপদে ফেলে দিতে চাচ্ছেন। শাহাদ অপরাধী দৃষ্টিতে তাকাল। বলল, আমি সেটা বলিনি কুহু। বলেছেন, পৃথিবীর সব বাবারা সন্তানের সাথে জীবন কাটাতে চায়, আর আপনি তার আসার আগেই নিজের মৃত্যুর কথা ভেবে বসে আছেন। তাহলে ওই অনাগত প্রাণটা তো পিতৃহীন হয়ে বড় হবে। শাহাদ কুহুকে উঠে চাইলে কুহু সরে গিয়ে বারান্দায় চলে গেল। রেলিং ধরে বাইরে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগল। শাহাদ এই প্রথম রাজনৈতিক পরিবারে জন্ম নেয়ার জন্য নিজের জন্য করুণা অনুভব করল। সে কিছুতেই হিসামের পরিণতি থেকে শুরু করে তৃপ্তি রিসামের অবস্থা কোনো কিছুই ভুলতে পারছিল না। বারবার শুধু কুহু আর নিজের পরিবারের কথা মনে হচ্ছিল। কারণ সে জানে সামনে যে নির্বাচন আসছে তাতে করে শাহাদের জীবনের উপর অনেক বড় আঘাত আসবে। তা নিয়েই সে কুহুকে বুঝিয়ে একটু শক্ত করতে চেয়েছিল, কিন্তু কুহু তো এর আগেই ভেঙে পড়ল। কুহুর এই অবস্থা দেখে শাহাদের মনটা আরও খারাপ হয়ে গেল। বারান্দায় গিয়ে কুহুকে পিছন থেকে জড়িয়ে ধরল। কুহু ছাড়িয়ে নিতে চাইলে শক্ত বাহুদয় দিয়ে কুহুকে আরও পেঁচিয়ে ধরল। ফিসফিস করে বলল, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না কুহু। আমরা মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকব ইনশাআল্লাহ। কুহু ঘুরে শাহাদের উদম চওড়া বুকে ঝাঁপিয়ে পড়ে পড়ল। মৃত্যুর কথা বলবেন না, আমার ভয় করে। আমি তৃপ্তি আপুর মতো কষ্ট পেতে চাই না। আমি সারা জীবন আপনার বুকে মোমের পুতুল হয়ে থাকতে চাই। শাহাদ গভীরভাবে আলিঙ্গন করল কুহুকে। ঠোঁট ছুয়ালো কুহুর চুলের ভাঁজে। সে নিজেও কুহুকে সারাজীবন পুতুলের মতো করে রাখতে চায়। তবে হিসামের পরিণতি দেখে মাঝে মাঝেই তার বুকের ভেতর কেমন জানি শূন্য শূন্য লাগে। বিভিন্ন অমঙ্গল চিন্তাভাবনা আসে মনে। শাহাদ জোর করে সেগুলো দূরে ঠেলে দিতে চায় কিন্তু পারে না। চারদিকে শত্রুর কালো ছায়া তার মনের শঙ্কাকে বাড়িয়ে দেয় কয়েকগুণ। চলবে গল্প টক ঝাল মিষ্টি। লেখনীতে তামান্না আখি।